আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। টোটাল 5টা ভাগ, তো প্রত্যেকটা ভাগে আমরা পাটিগণিত এবং বীজগণিত এই দুইটাকে হচ্ছে আমরা মেইন ভাগে ভাগ করেছি, এবং এর পাশাপাশি হচ্ছে জ্যামিতি পরিমিতি এগুলো শেষের দিকে থাকবে। তো শুরুর ক্লাসটাতে আমরা হচ্ছে পাটিগণিতের উপর আলোকপাত করবো মেইনলি। তো পাটিগণিত বলতে শুরুতে চলে আসে হচ্ছে আমাদের সংখ্যার ধারণা। এই বেসিক আইডিয়া গুলো আশা করি সবারই আছে, তারপরে একটু রিভিশন দেওয়ার জন্য হচ্ছে রাখা, কারণ প্রশ্নে ভাইয়া দেখা যায় অনেক সময় ইজি অনেকগুলো ডেফিনিশন বেসড এমসিকিউ আসে। হ্যাঁ, তখন এটা ভাইয়া যাতে আমরা স্ক্রিনটা হ্যাঁ, একটু বড় করে, মানে একটু করে নেন। একটু জুম ইন করবো। হ্যাঁ, জুম ইন করেন। এখন ঠিক আছে? আর একটু করেন, তাইলে হবে। ওকে, ডান। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আপনারা খেয়াল করলে দেখবেন আমি সব ডেফিনিশন গুলোকে একসাথে রাখার চেষ্টা করেছি। যেমন এগুলো আপনারা সবাই কম বেশি জানেন, তাই না? সবাই আশা করি এই ডেফিনেশন গুলো কম বেশি জানেন। তারপরে হচ্ছে জাস্ট যাতে এক জায়গায় ম্যাটেরিয়াল গুলো থাকে এই জন্য স্বাভাবিক সংখ্যা কাকে বলে, বাস্তব সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, তো এই সবগুলো ডেফিনেশনে আমরা জানি। জাস্ট আপনাদের রিভিশন দেওয়ার সুবিধার্থে হচ্ছে এখানে এগুলো একটু তুলে ধরা হয়েছে। কিন্তু যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ফেস করব জব এক্সাম গুলাতে, সেটা হচ্ছে এই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার যে ধারণাটা। হ্যাঁ, এই এই যে চার্টটা এখানে আছে, এই চার্টটা আপনাদের লাগবেই। একদম 1 থেকে 100 পর্যন্ত টোটাল কয়টি মৌলিক সংখ্যা আছে, এবং 1 থেকে 10, এই দেখেন 1 থেকে 10, 11 থেকে 20, এরকম প্রতি 10 ইন্টারভেলে কয়টা করে মৌলিক সংখ্যা আছে, এবং যদি পারা যায় তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি সেগুলো যদি মেমোরাইজ করে ফেলেন, তাহলে এটা আপনাদেরকে অনেক বেশি একটা আপার হ্যান্ড দিবে। কারণ পরীক্ষাতে এরকম সরাসরি মৌলিক সংখ্যা বেসড অনেক ম্যাথ আসে, আমরা কিছু এক্সাম্পল সামনে দেখানোর চেষ্টা করব। তো এই মৌলিক সংখ্যাগুলো যদি আপনারা মেমোরাইজ করে ফেলতে পারেন, হ্যাঁ, সরাসরি আমি বলবো যে এগুলাকে মুখস্থ করে ফেলতে হবে আর কি। যদি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনারা অনেক কম সময়ে সেই ম্যাথ গুলো অ্যান্সার করতে পারবেন। তো আর আপাতত যেটা লাগবেই সেটা হচ্ছে এই যেমন 1 থেকে 10-এ 4টা মৌলিক সংখ্যা, 11 থেকে 20-এ 4টা, এই কম্বিনেশনটা অ্যাটলিস্ট মুখস্থ করতেই হবে। 4 4 2 2 3 2 2 3 2 1, অ্যাটলিস্ট দশকের ঘরগুলোতে কয়টা করে আছে, আর যদি পারেন তাহলে কোন ঘরে কয়টা মৌলিক সংখ্যা এবং কি কি সেগুলো সহ যদি মুখস্থ রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো আমি সাজেস্ট করব। তাহলে খুব কম টাইমে হচ্ছে আপনারা কাভার দিতে পারবেন। ঠিক আছে? তো এখানে ডেফিনিশন গুলোতে আর কোনো ঝামেলা থাকার কথা না, আশা করি সবাই কম বেশি এগুলো সম্পর্কে জানেন। জাস্ট মৌলিক সংখ্যার ব্যাপারটাই হচ্ছে বলার ছিল। আচ্ছা, তাহলে যদি আমরা একটু নিচের দিকে নামি, এই যে উপরে দেখেন এখানে ছক আকারে রেখেছে, আমি সেটা হচ্ছে নিচে আর একটা চার্টের মতো অ্যাড করেছি আর কি, জাস্ট আপনাদের মনে রাখার যত ভাবে সুবিধা করা যায় আর কি। আপনারা এরকম একটা চার্ট বানিয়ে মার্ক করে রাখতে পারেন যে কোন কোন সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, তাহলে মানে আপনাদের হেল্প হবে আর কি। আচ্ছা, এরপর সরলীকরণের কনসেপ্ট আমরা সবাই জানি। সরলীকরণ রিলেটেড ম্যাথ যদি আসে তাহলে আমাদের কিভাবে করতে হয়, তাই না? সরলীকরণ রিলেটেড এই জিনিসটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে, বিওডি এমএএস, বডম্যাস, মানে কোন কাজটা আমরা আগে করব আর কি। জাস্ট এই জিনিসটা ছোটবেলাতে হয়তো আমরা সবাই শিখছি যে যদি ব্রেকেট থাকে তাহলে এই কাজটা আগে করে ফেলবো। এরপরে এর এর কাজ, এই যে এত এর, তো এই এর এর কাজটা, এর এর দুই পাশে যারা আছে এদেরকে আমরা আগে সলভ করে এরপরে হচ্ছে আমরা বাকি অপারেশন গুলোতে আগাবো। জাস্ট এই জিনিসটা হচ্ছে মাথায় রাখা। আর এই ছোট ছোট এমসিকিউ গুলো প্রায়শই পরীক্ষাতে এসে থাকে। তো আমাদের এই যে দশমিক বা ভগ্নাংশ এই রিলেটেড অঙ্ক থাকলে আমাদের প্রাইম টার্গেট কি হবে বলেন তো? আমরা হচ্ছে এগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করব। যেমন 3.38, এটাকে এইভাবে না রেখে আমরা 338 যদি লিখি, আর নিচে কি এটাকে 100 দিয়ে ডিভাইড করে দিলে একই কথা না? তো আমরা এরকম ভগ্নাংশ আকারে আনবো যাতে আমাদের ক্যান্সেল আউট করতে সুবিধা হয়। তারপর দেখেন ভাগ, ভাগ করতে হবে কাকে? 0.0025, তার মানে দশমিকের এখানে দশমিকের পরে হচ্ছে 4টা ডিজিট আছে। তো আমি যদি এই দশমিকটাকে এই 25-এর পরে আনতে চাই, তার মানে আমি 25 এটাকে একটা হোল নাম্বারে প্রকাশ করতে চাই, তাহলে কি আমি নিচে যদি এটাকে 1000 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু, সরি 10,000 দিয়ে যদি ভাগ দিই তাহলে একই কথা না? দশমিকটা কয় ঘর শিফট হচ্ছে খেয়াল করেন, যে 3.38,
তাহলে এখানে এটাকে শিফট করছি কয় ঘর? 2 ঘর, ঠিক আছে। আবার এখানে যখন নাকি আমি 0.0025 এটাকে আমি শিফট করব কয় ঘর বলেন তো? 4 ঘর। হ্যাঁ, তাহলে 2 ঘরের জন্য আমাদের আসছিল 2টা 0, সো 4 ঘরের জন্য আমাদের আসবে 4টা 0। এই তো যখন নাকি আপনি এরকম ফ্র্যাকশন আকারে প্রকাশ করে ফেলবেন, এরপরের কাজটা তো খুব ইজি। তাহলে এটা 338 ডিভাইডেড বাই 100, আর এটা মাল্টিপ্লাই করলে উল্টায় যাবে, তাহলে উপরে যাবে 10,000 আর নিচে আসবে 25। এখন কিন্তু আমরা ইজিলি ক্যান্সেল আউট করতে পারবো এবং এটা রেজাল্টের দিকে যাব। তাহলে 25 এটা কাটলে হচ্ছে 4, সো 338 ইন্টু 4। দেখি আর কিছুই ক্যান্সেল আউট করা বাকি আছে? 104। আমাদের অ্যান্সারটা লাগবে কি ভাগ করলে? কোথায় বলেছে বলেন তো? ঠিক আছে ক্যালকুলেশন? একটু রেসপন্স করেন যে কোথায় ভুল হয়েছে নাকি ঠিকঠাক আছে। ভাইয়া এটা তো দশমিকে আনতে হবে, তাহলে তো এটা গুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে দেখেন এই যে এই 3.38 এটাকে আমরা প্রথমে লিখছি হচ্ছে 338 ভাগ 100, ঠিক আছে। এতটুকু 3.38 কে তো আমরা 338 বাই 100 লিখতেই পারি, তাই না? আবার সেম ভাবে 0.0025 এটাকেও কি আমরা 25 বাই 10,000 এটা লিখতে পারি না? জি ভাইয়া। আচ্ছা, এরপর আমরা কি করলাম, এই যে 100 এটার এখানে 0 ছিল, আর এই যে এখানে 00 এটা কেটে দিলাম, তাহলে উপরে থাকলো কত? 100 আরো রয়ে গেল। এখন এই 25 দিয়ে আমরা 100 কে কাটলে 4 হবে, সেটা একটা রেজাল্ট হইতে পারে। তার মানে 338 গুণ 4, 38 গুণ 4, এটা হচ্ছে আমার অ্যান্সার। মাল্টিপ্লাই করলে কত হবে বলেন তো? এটা যদি 300 ধরেন, 3 4 1200 তো আসবেই, আরো 30 এর জন্য হচ্ছে 120, তার মানে 1320, আরো 8 এর জন্য 32, তার মানে টোটাল আসবে হচ্ছে 1352। এই মাল্টিপ্লাই করার সিস্টেম গুলো তো জানেন আশা করি, যে কিভাবে দ্রুত ক্যালকুলেটর ছাড়া আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে ফেলতে পারবো। এখানে অ্যান্সার কিন্তু কি কোনোটিই নয়। এখন দেখেন এই যে অ্যান্সারটা আসছে কোনোটিই নয়, এটা অনেক বড় একটা অঙ্ক করার পরে আসছে না। এখন এটা কিন্তু অঙ্ক না করেই হচ্ছে আপনি মানে বলে দিতে পারতেন কিভাবে, অপশন গুলোর সাহায্যে। 3.38 একটা সংখ্যা, ওকে, এইটাকে আমরা ভাগ দিতেছি কত দিয়ে দেখেন তো? অনেক ছোট একটা ডিজিট দিয়ে ভাগ দিতেছি না, 0.0025। 3.38 কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে এটাই থাকবে, যদি একে 2 দিয়ে ভাগ দিই তাহলে কি এটা 1 পয়েন্ট সামথিং হয়ে যাবে। যদি এটাকে পয়েন্ট দিয়ে, মানে আপনি একটা জিনিস মনে রাখবেন, এক্স যদি একটা ডিজিট হয়, এটাকে যদি আমরা ডেসিমাল সামথিং 0.1 0.01 এরকম ভাগ দিই তাহলে এটার মানটা কি হবে? বেড়ে যাবে। আর যদি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দেই তাহলে এটার মানটা কি করবে? কমবে। এই আইডিয়াটা সবার আছে তো না? তো আমরা 3.38 কে যদি দশমিকের পরের কোনো ডিজিট দিয়ে ভাগ দিই 0.0025, এটার মানটা কিন্তু অবশ্যই বাড়বে প্রথম কথা। তাহলে এখানে 2.4 এটাও হবে না, 3.2 এটাও হবে না, কারণ এই দুইটা মানই হচ্ছে 3.38 এর চেয়ে ছোট। এবার আসেন 24 হবে কিনা। 3.38 কে যদি 0.1 দিয়ে ভাগ দেই, 0.1 দিয়ে ভাগ দেওয়া যে কথা আর 10 দিয়ে গুণ দেওয়া কিন্তু একই কথা। তো যদি আমি 0.1 দিয়ে ভাগ দিতাম তাইলেও সেটা 33 হয়ে যেত। আর আমরা তো অনেক ছোট, আরো অনেক ছোট সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি, যার কারণে এই মানটা কি অনেক বৃদ্ধি পাবে। সে অনেক বৃদ্ধির কোনোটাই কিন্তু 3 অপশনে নাই। সো ডেফিনেটলি এটা হবে ঘ, মানে কোনোটিই নয়। তো এইভাবে হচ্ছে আমরা টাইম সেভ করব। মানে প্রত্যেকটা এমসিকিউ আপনি ধরে ধরে করতে গেলে হয়তো টাইম পাবেন না, কিছু এমসিকিউ এরকম অপশন চেক করে ওখানে আমাদের কি করতে হবে, ক্যান্সেল আউট করে ফেলতে হবে। তাহলে আমরা ওই টাইমটা অন্য ম্যাথে কাজে লাগাতে পারবো। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের মিক্স ফ্র্যাকশনের একটা ম্যাথ আছে, জাস্ট মিক্স ফ্র্যাকশন ভাঙানো আশা করি সবাই পারেন। তাহলে এটা কি লেখা যায়, নিচে হচ্ছে 3, 3 একে 3 আর 2 5, মানে এটা যাবে এত 5/3 এর 1/5 আবার ডিভাইডেড বাই 1/9। তাহলে কি করতে হবে, এই 5 আর 5 মানে এর এবং মাল্টিপ্লাইতে একই কথা, জাস্ট এর কাজটা হচ্ছে আমরা আগে করব। সো এই কাজটা করে ফেললে আমাদের চলে আসবে 1/3 ভাগ হচ্ছে 1/9। তাহলে এটাকে উল্টায় ফেললে কি হবে, 1/3 ইন্টু উপরে চলে যাবে হচ্ছে 9, সোজা কথা অ্যান্সার হচ্ছে 3। বুঝা গেল? এই ছোট ছোট সরল অঙ্ক আমরা ছোটবেলায় অনেক করে আসছি, জাস্ট মানে ইনিশিয়াল স্টার্টিং হিসেবে হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করা।
এরপরে দেখেন এই যে এরকম কনফিউজ করার জন্য এরকম ম্যাথ গুলো আসবে 0.3, 0.03, 0.003, হ্যাঁ, এরকম মানে অনেকগুলো দশমিক আপনাদের সামনে আসবে যাতে আপনারা কনফিউজ হয়ে যান। আপনাদের কাজ হচ্ছে এখানে জাস্ট মেইন ডিজিট গুলো পিক করা, যে 0 বাদে এখানে কে কে আছে, 3, এখানে আরেকটা 3, এখানে আরেকটা 3, তাহলে 3 3 9, 3 9 27। তার মানে এখানে কি হবে, মানে 27-এর কিছু একটা হবে, মানে মাল্টিপ্লাই করার পর। এখন আমাদের কাজ হচ্ছে যে দশমিকের আগে টোটাল কয়টা জিরো আমরা স্কিপ করে আসছি, সেই কয়টা জিরো হচ্ছে আমরা এখানে কি করব, বসায় দেব। বুঝতে পারছেন? বা উল্টা করে যদি চিন্তা করেন যে 0.3, এটাকে যদি আমরা 0.03 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট কি পাবো, 3 3 9। খেয়াল করেন 3 3 এখানে কি হবে, যদি আমরা 27টা মুছে দিই, যদি একটা একটা করে আমরা আগাই, তাহলে 3 3 হবে 9। আর দেখেন সামনে কয়টা জিরো আসবে, 2টা জিরো চলে আসবে, তাই না? 0.009। এখানে দশমিকের পরে একটা জিরো, আর এখানে হচ্ছে দশমিকের পরে কোনো জিরো ছিল না, মানে সোজা কথা দশমিকের পরে এখানে 2 ডিজিট, এখানে 1 ডিজিট, টোটাল মিলে দশমিকটা কত ডিজিটের আগে বসবে, 3 ডিজিটের আগে। এরপর এটার সাথে গুণ হবে বাকিটা, এই যে এটা 0. আবার 003। তাহলে এখন আবার চিন্তা করেন 3 নং এখানে হয়ে যাবে কত, 27। এখন 27-এর আগে কয়টা জিরো বসবে, দেখেন এবার দশমিক টোটাল কয় ঘর আগেছে, 3 3 6 ঘর। এখানে দশমিকের আগে 3, পরে 3টা, দশমিকের পরে 3টা, তাহলে এখানে দশমিক আগাবে কি 6 ঘরের আগে গিয়ে বসবে। সো 2 7 2টা ডিজিট অলরেডি আছে, আরো 4টা জিরো দিয়ে হচ্ছে ব্যালেন্স করতে হবে। জাস্ট খুবই সিলি সিলি ম্যাথ, হ্যাঁ। তাও যদি না বুঝেন কেউ অবশ্যই মানে জিজ্ঞাসা করবেন আর কি, না বোঝায় কোনো সমস্যা নাই। আচ্ছা, এই জায়গাটা তো আমরা এখানে বোঝানোর জন্য লিখলাম, এখন এই ম্যাথটা এখানে সলভ করি। আচ্ছা, এই পাশে হচ্ছে একটা বড় ভগ্নাংশ টাইপের হচ্ছে মান দেওয়া আছে। তা আমাদের কাজ হচ্ছে এগুলোকে সলভ করতে দ্রুততম উপায় কি, যে আমরা দশমিক রাখবো না, দশমিককে উঠায় দেওয়ার জন্য আমরা হচ্ছে 10, 100, 1000 এরকম ডিজিট আমরা ইউজ করতে পারি, অথবা নিচেরটা দিয়ে উপরেরটাকে আমরা কি করতে পারি, নালিফাই করতে পারি। কিভাবে চিন্তা করেন তো, 0.1 আর এখানে হচ্ছে 0.01, তাহলে ভালো মতো খেয়াল করে দেখেন 0.01 এরকম 10টা যদি আমরা একসাথে করি তাহলে কি একটা 0.1 হয় না, তাই তো? তার মানে এটা দিয়ে যদি এটাকে ভাগ দেই তাহলে কিন্তু এখানে আসলে কি লেখা যায়, 10 লেখা যায়। এটা কি বুঝতেছেন কিভাবে লিখলাম? কারণ এরকম 0.01 10টা একসাথে করলে একটা 0.1 পাওয়া গেল। সেম ভাবে এখানে 0.02 আর এখানে হচ্ছে 0.2, তাহলে 0.02 এরকম 10টা যদি একসাথে করি তাহলে কি 0.02, 04, 06 এভাবে করে গিয়ে গিয়ে 0.20 পর্যন্ত যাবে। তাহলে এখানেও কয়টা, টোটাল 10টা ভাগে আমরা ভাগ করতে পারি। এখানে কি উল্টা কাজ করছে, এখানে দেখেন 0.003 এরকম যদি 10টা নেই তাহলে একটা 0.03 হবে, সেটা দিয়ে এটাকে ক্যান্সেল আউট করলে হচ্ছে 10। তাহলে এখানে 1 10, উপরে একটা 10 কাটলে উপরে শুধু একটা 10 থেকে যাচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে অনেকে উপরে 110 এরকম মাল্টিপ্লাই করে করে আপনার এভাবে প্যাকেজ ধরে চিন্তা করতে পারেন, যে এরকম কয়টা করে এই প্যাকেজের জন্য একটা 10, এই প্যাকেজের জন্য আরেকটা 10, আর এই প্যাকেজের জন্য নিচে হচ্ছে আরেকটা 10। সো ক্যান্সেল আউট করার পরে ফাইনাল অ্যান্সার হচ্ছে 10। তো এইগুলো দেখে ইনিশিয়ালি অনেক ইজি মনে হতে পারে, কিন্তু আমাদের মেইন টার্গেট ম্যাথ এগুলো সবাই পারবেন, কিন্তু টাইম সেভ করা, যত দ্রুত এটা অ্যান্সার করতে পারবেন তত দ্রুত হচ্ছে আমরা অন্য অঙ্কে চলে যেতে পারবো আর কি, বা আমরা এখানে টাইমটা সেভ করতে পারবো। এটা হচ্ছে আমাদের মেইন ইন্টেনশন। ওকে, তারপর দেখেন এখানে যে মৌলিক সংখ্যা রিলেটেড যে আমরা বলে আসলাম না, যে মৌলিক সংখ্যা এগুলো খুব কাজে লাগবে। দেখেন এই অঙ্ক থেকে হচ্ছে কাজে লাগা শুরু। যে কোনো একটা ইন্টারভেল ওরা ধরবে, আমরা কত থেকে কত লিখছি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের হচ্ছে মেমোরাইজ করতে পারলে সবচেয়ে ভালো। ওরা বলছে 10 থেকে 60 এই রেঞ্জ পর্যন্ত নিবেন। এই পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। চিন্তা করেন তো, 10 থেকে 60 এই মধ্যে মৌলিক সংখ্যাগুলো আপনি খুঁজে বের করবেন, এর মধ্যে কাদের একক স্থানীয় নয় আছে সেটা বের করবেন, তারপর যোগ দিবেন। এটা ডেফিনেটলি আপনাদের 2-3 মিনিট সময় কিল করতে পারে, কিন্তু যদি মেমোরাইজ করতে পারেন যে এর মধ্যে কে কে ছিল তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা বের করতে পারবেন। দেখেন 10 থেকে কত 60, তাহলে আমরা একটু এই চার্টে যাই। 10 থেকে 60, তাহলে 10 থেকে বলতে এখান থেকে শুরু করব,
এবং 60 বলতে এখানে গিয়ে শেষ করব। এদের মধ্যে মৌলিক সংখ্যা কে কে আছে? এই যে 11, 13, 17, 19 এরা আছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যাদের একক স্থানীয় অঙ্ক নয়, কারণ লাস্টের ডিজিটটা 9। এটা না, এটা না, এটা না, 19। হ্যাঁ বলেন ভাইয়া, 3টা আছে। হ্যাঁ রাইট, 3টা। এই যে দেখেন, একটা 19, একটা 29, আর একটা হচ্ছে 59। হ্যাঁ, আপনি কি চার্ট দেখে দ্রুত বলতে পারলেন নাকি আপনি মেমোরাইজ করে বলছেন? ভাইয়া মেমোরাইজ করে বলছি। এক্স্যাক্টলি, তাহলে আমাদের মেমোরাইজ করাটাই লাগবে, যে এই চার্টটা আমরা যে ভিজুয়ালাইজেশনের জন্য রাখছি, কিন্তু আমাদের হচ্ছে মেমোরাইজ করে ফেলতে হবে, খুব দ্রুত আমরা বের করতে পারবো। তাহলে 19, 29 এবং 59 এই 3টা মৌলিক সংখ্যা আছে 10 থেকে 60 এর ভিতর, যাদের একক স্থানীয় ডিজিট হচ্ছে 9। তাহলে 19, 29 এবং 59, তাহলে যোগ দেন 19, 29 এবং 59, মানে 60, 30 আর 20 হলে কত হইতো? 110, একটা এক করে কম, তাহলে 107। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? তো এই সংখ্যাগুলো যদি মুখস্থ থাকে তাহলে মানে এটা খুবই খুবই আপার হ্যান্ড দিবে। তো অ্যান্সার হচ্ছে আমাদের এটা 107। এটা যোগ করে আমরা একবারে পেয়ে গেলাম। ওকে, এরপরে দেখেন কিছু ছোট ছোট ইকুয়েশন বেসড ম্যাথ হচ্ছে আসতে পারে বিপদে ফেলার জন্য আর কি, যে খুব অল্প সময় যেহেতু এর মধ্যে যদি মিলাইতে না পারেন, এজন্য খুব ছোট ছোট ইকুয়েশন বেসড ম্যাথ আসতে পারে। যেমন এটা কি বলছে, এটা ইকুয়েশন ছাড়া আমরা সলভ করব। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35, তাহলে আমরা সাথে সাথে ধরে নিব, হ্যাঁ ধরে নিব এক্স এবং ওয়াই, এটা গুণফল হচ্ছে 35। আচ্ছা, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল 63, দ্বিতীয় কাকে মানে প্রথমটাকে ধরছি এক্স, দ্বিতীয়টাকে ওয়াই, তৃতীয়টাকে ধরবো জেড। তাহলে দ্বিতীয় আর তৃতীয় হলে কি ওয়াই ইন্টু জেড, এটা কত? 63। এই দুইটি ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে। তো বলছে যে দ্বিতীয় সংখ্যাটা কত, বা জানতে চাইতে পারে প্রথম, তৃতীয় এরকম সংখ্যাটা কত। আমাদের এক্ষেত্রে কাজ হচ্ছে কমন যে সংখ্যাটা আছে, দ্বিতীয় সংখ্যাটা দুই জায়গাতে আছে না, তো কমন সংখ্যাটা বের করা, দেন যার যে অ্যান্সারটাই চাবে সেটাই আমরা যাতে বের করতে পারি। এখন এই কমনটা কিভাবে বের করব? আমরা হচ্ছে কি করব, জাস্ট এদের এটাকে ভাঙাবো, উৎপাদকে যতটা ভাঙানো যায়। তাহলে 35-এর জন্য কি আসে বলেন তো? 5 7 35, এটাই তো মাথায় আসে প্রথমে। আর এই দেখেন লাস্টের সংখ্যাটা যেহেতু 7 আসছে, তো এটা শুরু করব 7 দিয়ে, যাতে এই যে ওয়াই এবং ওয়াই যেহেতু সেম ডিজিট, তো এটা কমন রাখতে হবে। তাহলে এখানে 7 দিয়ে শুরু করবো, 7 নং 63। তার মানে বোঝা যাচ্ছে যে মাঝের যে দ্বিতীয় সংখ্যাটা সেটা হচ্ছে কত? 7। এখন এটা 7 জানার পর যদি বলতো প্রথম সংখ্যা কত? 5, তৃতীয় সংখ্যা কত? 9, মানে খুব ইজিলি কিন্তু এগুলো অ্যান্সার করে ফেলতে পারবে। তো আমাদের কাজ হচ্ছে এই টাইপের ম্যাথ আসলে উৎপাদক ভাঙিয়ে এই দুটাকে কমন রাখতে হবে, কমন রেখে এরপরে জাস্ট অ্যান্সার করে ফেলা, যেটা চাইছে কেয়ারফুলি দেখে তারপর অ্যান্সার করা। অলওয়েজ যে দ্বিতীয় সংখ্যা হিসাবে তা কিন্তু না, প্রথম, তৃতীয় এরকমও চাইতে পারে। মানে মেইন কাজটা হচ্ছে আপনাদের কেয়ারফুল থাকতে হবে আর কি। অঙ্ক সবাই পারবেন, এটা জানা কথা, কম টাইমে এবং কেয়ারফুলি আমাদের কি করতে হবে, কারেক্ট অপশনটাকে হিট করতে হবে, এই হচ্ছে কথা। এই যে এরকম বেসিক যে ক্যালকুলেশন বেসড ম্যাথ গুলা, এগুলো সবাই পারেন। দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে কি বিয়োগফল। তো দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক মানে কি একের পর এক, তাহলে একটা যদি হয় এক্স আর একটা কি হবে এক্স প্লাস ওয়ান, তাদের বর্গের অন্তরফল, তার মানে স্কোয়ার করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়ান নিশ্চয়ই বড় সংখ্যা, তাহলে এটা থেকে ছোট সংখ্যার বর্গের অন্তরফল দিলাম, এটার অ্যান্সার কত? 17, মানে 17। তাহলে আমাদের বের করতে হবে সংখ্যাদ্বয়ের যোগফল, মানে সোজা কথায় এক্সটা বের করে দেন দুইটা যোগ করে টোটাল সামেশনটা বের। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র যা ভাঙিয়ে দিবেন, এক্স স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 17। এটা ক্যান্সেল আউট, খুব দ্রুত করতে হবে আর কি। 2x ইকুয়াল টু 16, এক্স হচ্ছে তাহলে 8, আর এটা তাহলে 8, পরেরটা তাহলে 9, 8 আর 9 যোগফল হচ্ছে 17। ব্যাস, মানে লেস দেন 1 মিনিটে সবগুলা ম্যাথ আমাদের সলভ করতে হবে, 1 মিনিটের বেশি দেওয়া যাবেই না, এরকম একটা অবস্থা। কিছু কিছু ম্যাথ আসবে যে মানে 1 মিনিটে বেশি লাগতেছে, তো এই জন্য এই টাইপের ম্যাথ গুলাতে আপনারা টাইম সলভ করবেন যাতে পরের গুলাতে টাইম বেশি দেওয়া যায়। আচ্ছা, তারপর এখানে দেখেন ছোটখাটো কিছু ট্রিকি ম্যাথ। 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57 যদি হয় তাহলে তৃতীয় সংখ্যাটি কত? 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল, তাহলে আপনারা জাস্ট চিন্তা করেন তো, ক্রমিক বিজোড় সংখ্যা মানে কি 1, একের পরে 3, 5, 7, এগুলো হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা। তাহলে এটাকে আমরা সলভ করতে পারি ইচ্ছা করলে, যে একটাকে ধরবো এক্স, পরেরটাকে ধরবো কি এক্স প্লাস 2,
পরেরটাকে ধরবো x+4, তাই না? এরকম করে ধরে সলভ করতে পারেন, কিন্তু টাইম কিল করবো না। সো আমরা ওই হিসাবে যাবোই না, আমরা হচ্ছে অল্টারনেটিভে যাবো। অল্টারনেটিভ কিভাবে? যে 3টা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল যদি 57 হয়, তাহলে মাঝের সংখ্যাটা কি হবে? তাদের অ্যাভারেজ হবে না? এটা নিশ্চয়ই সবাই বুঝতেছেন। 3টা ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 57, তাহলে এটাকে যদি তাদের অ্যাভারেজ নেই, তাহলে কিন্তু তাদের মধ্যবর্তী সংখ্যাটা চলে আসবে। সো মধ্যবর্তী সংখ্যা কত? 19। মধ্যবর্তী সংখ্যা যদি 19 হয়, তাহলে পরেরটা কত হবে? 21, আর আগেরটা কত হবে? 17। তার মানে 17, 19, 21, এই 3টা হচ্ছে কি আমার ক্রমিক সংখ্যা। এখন আপনাদেরকে জাস্ট বের করতে হবে যে আমাদের কি জানতে চাইছে, মধ্যবর্তী সংখ্যা কত, তাহলে এটাই অ্যান্সার 19। যেটা যদি বলতো যে লাস্টের সংখ্যাটা কত, তাহলে এটা 21 অ্যান্সার হইতো। যদি বলতো প্রথমটা কত, তাহলে 17 অ্যান্সার হইতো। মানে প্রিন্সিপালটা হচ্ছে এটা, যে যদি 3টা ক্রমিক বিজোড় সংখ্যা বলে, তাহলে কি করতে হবে? এটা এভারেজটা নিলে আমরা মাঝেরটা পাবো। এটা যে কারোর ক্ষেত্রে কিন্তু সত্য, তাই না? দেখেন তো, 2, 4, 6, হ্যাঁ, 3টা ক্রমিক জোড় সংখ্যা। এখন বললে যে যোগফল কত? 6 আর 4 10, 10 আর 2 কি 12। বললো যে এরা কি ক্রমিক জোড় সংখ্যা, যে 3 দিয়ে ভাগ দেন দেখি কত আসে, 4। এই যে দেখেন, ভাগ দিলে ক্রমিক জোড় বা বিজোড়ের ক্ষেত্রে ভাগ দিলে অলওয়েজ আপনি মাঝেরটা পেয়ে যাবেন। এবার প্রশ্ন দেখবেন, প্রশ্নে কি মাঝেরটা বলছে নাকি শুরুটা বা শেষেরটা বলছে, ওই হিসাবে আপনি 2 যোগ বা বিয়োগ করে দিন, ব্যাস, এতটুকুই হচ্ছে কাজ। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা জনপ্রিয় টাইপ, কোন ভগ্নাংশ ছোট বা কোন ভগ্নাংশ বড়, এগুলা বের করার একটা ম্যাথ আসে। তো এগুলার হচ্ছে বইগুলোতে দেখবেন কিছু মানে শর্টকাট টাইপের দেয় আর কি, যে মাল্টিপ্লাই করে করে মানে কোনাকুনি গুণ করে আর কি, যে এটার হরের সাথে এটা লবের গুণ, এটা লবের সাথে এটা হরের গুণ, এরকম করে। কিন্তু আমি সাজেস্ট করবো যেটা, যে যদি আপনাদের ম্যাথ রিলেটেড আইডিয়া ভালো থাকে, তাহলে কিন্তু আপনারা জাস্ট মানে তাকিয়ে থেকে অনেক কিছু অ্যান্সার করে দিতে পারবেন। যেমন এটাতে বলছে নিচের কোন ভগ্নাংশটি ছোট, তার মানে সবচেয়ে ছোটটা বের করতে হবে। আপনার কাজ হচ্ছে জাস্ট এজিউম করা, এজিউম করে কাছাকাছি একটা ভ্যালু দেওয়া, তাহলেই অনেকাংশে আপনি মানে ম্যাথের অ্যান্সারটা মিলাই ফেলতে পারবেন। যেমন 5 ভাগের 2 ভাগ, তাহলে একটা জিনিসকে একটা সংখ্যা, এটার বেসিসে চিন্তা করবেন। 1কে যদি 5 ভাগ করেন, তাহলে প্রত্যেক ভাগে কত করে পাবেন? 0.2। 0.2 এর এরকম 2 ভাগ নিবেন, তাহলে এটা কত? 0.4, একদম ফিক্সড হয়ে গেল। আচ্ছা, 1/3 তো সবাই জানে, 0.33, তাই না? এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। এবার দেখেন তো 9/4, এই 9/4 বা 4/9, ইংলিশে যদি বলি 4/9 অথবা 9 ভাগের 4 ভাগ, এটার অ্যান্সারটা কত আসতে পারে? যদি আপনি সরাসরি দিয়ে গেস নাও করতে পারেন, তাহলে হচ্ছে আপনি ভাগ করার মুডে চলে যান, যে যদি আপনি 4কে যদি ভাগ করতে যান, তাহলে কি ওই যে একটা দশমিক দিলে এটাকে 40 ধরা যায়, যদি 40 ধরেন, তাহলে এটা কত হবে? 4 নং 36, মানে 0.4 সামথিং পরের গুলা। তাহলে অলরেডি কিন্তু আপনি ছোট একটা আপনার হাতে আছে, 0.4ও পাইছেন, তাহলে আরো 4 সামথিং, এটা নিশ্চয় ছোট হবে না, এটা নিশ্চয় আরো বড় হবে। সেম ভাবে আবার 0 পয়েন্ট যদি দেন, এটা 30, তাহলে কত? 4 7 28, এটাও কি 4-এর পরের সামথিং। তাহলে অপশন ক, খ এবং ঘ কোনোটাই হবে না, কারণ এরা প্রত্যেকেই 0.4 অথবা তার বড় কোনো দশমিকের সংখ্যা। কিন্তু গতে অলরেডি আমি পেয়ে গেছি যেটা 0.33, তাহলে 0.33টাই হচ্ছে আমার সবচেয়ে ছোট। ঠিক আছে, এইভাবে আপনারা দেখে হচ্ছে অ্যান্সার করতে পারেন। আবার সেম ভাবে এখানে কোনটা হচ্ছে বৃহত্তম, এই ডিসিশন আমাদের যাইতে হবে। তাহলে আবারও আপনারা সেম ভাবে দেখেন, 1 মিনিটও লাগবে না। 3/4 তো খুব ইজি, 0.75, তাহলে জাস্ট দেখে অ্যান্সার করে দিতে পারবেন। এটা যদি চিন্তা করেন 0.6, তাহলে এটা কত? 7 8 56, 56-এর পরে সামথিং দেখি, লাগলে আমরা আবার আসবো এখানে। আবার এটা কি হবে? 0 পয়েন্ট দিলে তাহলে কত? 5 7 35, 0.5 সামথিং, এটা আবার বাংলায় লিখলাম 0.5 সামথিং। আচ্ছা, একটা 75 পেয়ে গেছে অলরেডি, এটা 0.8 আছে, এটা তাহলে সবচেয়ে বড়। এখন এটা 0.5 সামথিং। আচ্ছা, 0.0, এটা বসালে কত হবে? 6 নং 54, 6 সামথিং। তাহলে দেখেন তো 0.8, এটাই সবচেয়ে বড় না? তো এইভাবে আপনারা
একটা ঘর ক্যালকুলেশন করলে দেখবেন যে বুঝে ফেলতেছেন যে কোনটা সবচেয়ে বড় অথবা কোনটা সবচেয়ে ছোট। ব্যাস, এটা হচ্ছে কাজ। আবারও বলতেছি, হ্যাঁ বলেন। ঘর নাম্বারটা তো ভাই 7 নং 63, মানে আরেক ঘর যায়। এই যে ঘটা, হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ 7 নং 63, রাইট। মানে আরেক ঘর যাবে আর কি 7 নং 63, তারপরে মানে পয়েন্ট এটা হচ্ছে তো ছোটই, তাই না না? ভাই, এখানেও তো আবার 7 নং 63, মানে 70ই হচ্ছে আর কি। কোনটায়? মানে ঘ নাম্বারটাই আবার, মানে 7 অবশিষ্ট থাকলো, আবার দশমিকের কারণে আবার একটা শূন্য দিলাম, পয়েন্ট হ্যাঁ 7 হ্যাঁ, আসে না ভাই? ঘ নাম্বারটা নিয়ে বলছেন? জি জি ভাই। আচ্ছা, ঘ নাম্বারটা তাহলে আমরা একটু করার চেষ্টা করি। যে 9, এটাকে ভাগ দিব হচ্ছে আমরা কি, আমাদের আছে এখানে 7, কিন্তু হ্যাঁ আমরা জিরোটা হচ্ছে পরে বসাইছি। তাহলে যদি 7 কে ভাগ দেওয়ার চেষ্টা করি 0 পয়েন্ট, তাহলে এখানে একটা কি 0 আসলো। এরপরে কয়বার দেওয়া যাবে? 7 নং 63। আচ্ছা, এরপরে 7, তাহলে ওই দশমিকের জন্য কি আরেকটা 0, মানে আবার 7, মানে 0.777 এরকম একটা পৌনপুনিক টাইপের আসবে। কিন্তু অলরেডি গত তো আমরা 0.8 পেয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই। তো এটা বৃহত্তম, মানে আনডাউটেডলি। তো যেটা বলছিলাম, এই কোন ভগ্নাংশ ছোট বা কোন ভগ্নাংশ বড়, এটা কিন্তু অনেক পরীক্ষাতেই আসে। তো এই জায়গাটা আপনারা একটু দয়া করে প্র্যাকটিস করে এটা ক্লিয়ার করে ফেলবেন, আর পরীক্ষা হলে এটা মিস করা যাবে না। আচ্ছা, তারপর এটা হচ্ছে সেই ইকুয়েশন বেসড ম্যাথ। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল হচ্ছে 52, তাদের পার্থক্যের 1/4 হচ্ছে 4, একটা 52 আর একটা হচ্ছে 4, সংখ্যা দুটি কত? তাহলে এই টাইপের ম্যাথে আসলে সরাসরি ইকুয়েশনে ঢুকে যাবেন। অনেক শর্টকাট অনেকে দেখায়, কিন্তু শর্টকাট ধরতে গেলে আরো টাইম বেশি লাগবে। সরাসরি ইকুয়েশনে ঢুকে যাবেন যে দুটি সংখ্যা, তাহলে একটা এক্স একটা ওয়াই, তাদের অর্ধেকের যোগফল, তার মানে প্রত্যেকের অর্ধেক x/2 y/2, যোগফল হচ্ছে কত? 52। তাহলে ইকুয়েশন দেন, এক্স প্লাস ওয়াই, লসাগু করলে নিচে 2, এটা একবারে গুণ দিয়ে ফেলেন, কত? 104 না? হয়ে গেল কত? 104। আবার পরে বলছে তাদের পার্থক্যের 1/4, পার্থক্য মানে কি? বিয়োগফল। এটার 1/4 মানে ডিভাইডেড বাই 4 হচ্ছে 4। তাহলে x মাইনাস ওয়াই এটি ইকুয়ালস টু হচ্ছে 16। ব্যাস, তাহলে 2x হচ্ছে কত? 120, x এর ভ্যালু হচ্ছে 60, তাই না? আর এটা সরাসরি আপনি এই ভ্যালুটা যদি বসায় দেন কোন একটা ইকুয়েশনে, ধরেন এখানে যদি বসায় দেন x এর ভ্যালু 60, তাহলে এখান থেকে y চলে আসবে কত? 44। তাহলে একটা হচ্ছে 60, একটা হচ্ছে 44। এই টাইপের অঙ্ক আসলে মানে স্টুডেন্টদের জন্য ভালো, খুব দ্রুত ইকুয়েশন দিয়ে সলভ করা যায়। ভাইয়া আরেকবার একটু রিপিট করবেন প্লিজ। ভাই এই ম্যাথটা আরেকবার দেখাই দিবেন একটু। আচ্ছা, আবার একটু বলতেছি, দেখেন খেয়াল করেন। প্রথমে কি বলছে? দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 52। আমরা দুটো সংখ্যা প্রথমে ধরে নিচ্ছি হচ্ছে একটা এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? বলছে তাদের অর্ধেকের যোগফল, তার মানে এক্স এর অর্ধেক নিব এবং ওয়াই এর অর্ধেক নিব, এদের যোগফলটা কত? 52, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। তাহলে এটাকে লসাগু করলাম, দেখেন লসাগু করলে কি এক্স প্লাস ওয়াই বাই 2 এরকম আসবে না? বাই 2 ইকুয়াল টু 52। সো আমি টাইম সেভ করার জন্য 2 দিয়ে একবারে 52 কে গুণ দিয়ে একবারে 104 লিখে ফেলছি, বুঝছেন? এটা এতটুকু ঠিক আছে ভাই। 2x = 120, এই জায়গাটাতে একটু ক্লিয়ার করে আচ্ছা, দিবেন। তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন আমাদের হয়ে গেল, ঠিক আছে? এবার 2 নাম্বার শর্তটা বলছে তাদের পার্থক্যের 1/4, মানে কি 1/4, এটা ভ্যালু হচ্ছে 4। তো তাদের পার্থক্য কি? x মাইনাস ওয়াই, বিয়োগ করলে তাদের পার্থক্যটা পাবো। এটার 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, ইকুয়াল টু কত? 4। তাহলে এবার যদি 4 দিয়ে 4 কে গুণ দেয়, তাহলে x মাইনাস ওয়াই কি 16 না? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। এখন আমরা ইকুয়েশন 1 আর 2 হচ্ছে জাস্ট যোগ দিয়ে দিব, সিম্পল। তাহলে প্লাসের ওয়াই এবং মাইনাসের ওয়াই কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। সো দুইটা এই x আর x মিলে 2x হচ্ছে, এদিকে কি যোগ করলে 104 এবং 16 কত হবে? 120। তাহলে শুধু x এর ভ্যালু কত হবে? 60। এতটুকু বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে x এর ভ্যালু 60। তাহলে আপনি ধরেন এখানে কি পাইছিলাম? x প্লাস ওয়াই হচ্ছে 104, সেখানে x এর ভ্যালু পেয়ে গেছি 60, তাহলে 60 প্লাস ওয়াই হচ্ছে 104। তাহলে শুধু y এর ভ্যালু কত? 60 মাইনাস করে দিলেই হবে। 104 মাইনাস 60 কত আসবে? 40 আর 4 44। সো y এর ভ্যালু হচ্ছে 40। বুঝতে পারছেন এবার? ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন এই টাইপের আরেকটা ম্যাথ, এই অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। এই অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করার ম্যাথ,
এটা হচ্ছে প্রায়শই পরীক্ষায় আসে। জাস্ট একটা কনসেপ্ট আপনাদের দরকার। দেখেন কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, মানে একটা সংখ্যা তো অনেক অঙ্ক বিশিষ্ট হইতে পারে, তাই না? তাহলে এর মধ্যে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 63 বৃদ্ধি পায়। খেয়াল করেন, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তাহলে একটা সংখ্যা হচ্ছে 2 ডিজিট, এরকম 2 অঙ্ক বিশিষ্ট হইতে পারে 63 বা হচ্ছে 99, হ্যাঁ, এরকম যে কোনো একটা সংখ্যা 2 ডিজিট। তাহলে ধরে নিলাম তার একক স্থানীয় অঙ্কে আছে হচ্ছে এক্স, আর দশক স্থানীয় অঙ্কে আছে হচ্ছে ওয়াই। ওই যে স্থানীয় মানের কিছু অঙ্ক আমরা করতাম না, সে স্থানীয় মানের অঙ্ক আর কি। তাহলে এই সংখ্যাটার ভ্যালু কত আসে বলেন তো? একক স্থানীয় অঙ্কে এক্স আছে তো শুধু এক্সই বসবে, আর দশক স্থানীয় অঙ্কে যে থাকবে তাকে 10 মাল্টিপ্লাই করে বসাতে হবে। তাহলে সংখ্যাটা হচ্ছে 10y প্লাস এক্স। বোঝা গেল? এটা হচ্ছে আমার সংখ্যার প্রথম পরিচয়, 10y প্লাস এক্স। এখন বলছে যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, মানে এক্সচেঞ্জ করবে, এক্সটা যাবে ওয়াই এর এখানে আর ওয়াইটা আসবে কি এক্স এর এখানে, তাহলে যদি আমি বলি পরিবর্তিত সংখ্যা, পরিবর্তিত সংখ্যা কি হবে? 10 তো 10 এর মতো থাকবে, দশকের স্থানীয় মান যেহেতু, মানে 10 দিয়ে মাল্টিপ্লাই হবে, 10x প্লাস ওয়াই, এটা হচ্ছে আমার পরিবর্তিত সংখ্যা। বুঝতে পারছেন? তাহলে বলছে যদি এই কাহিনীটা হয় তাহলে এটার ভ্যালুটা কত বাড়ে? 63 বৃদ্ধি পায়। তার মানে পরিবর্তিত সংখ্যাটা বড় এবং আগের সংখ্যাটা ছোট। তাহলে বৃদ্ধি পায় মানে কি? দুইটা বিয়োগফল, এই 2 নাম্বার এবং 1 নাম্বার, এই দুইটা বিয়োগফল হচ্ছে, বিয়োগফল যদি করি তাহলে আমরা পাবো কত? 63। এটা হচ্ছে সোজা কথা। তাহলে বড় সংখ্যা কি? 2 নাম্বারটা 10x প্লাস ওয়াই মাইনাস আগের সংখ্যা কত? 10y প্লাস এক্স ইকুয়াল টু রেজাল্ট হচ্ছে 63। এই হচ্ছে আমার ইকুয়েশন। এরপরে কাজ তো খুব ইজি, 10x প্লাস ওয়াই, তাহলে মাইনাসের 10y মাইনাসের এক্স ইকুয়াল টু হচ্ছে 63। তাহলে 10x থেকে একটা এক্স চলে গেলে 9x, আর মাইনাসের 10y থেকে একটা প্লাসের হয়ে গেলে মাইনাসের 9y ইকুয়াল টু 63। তো 9 কমন নিলে কি হবে? x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 63। এবং অঙ্কে দেখেন চাইছে কি? সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত। তার মানে শুধু এই x মাইনাস ওয়াই এই পার্থক্যটাই চাইছে আমাদের কাজ ইজি করে দেওয়ার জন্য। 9 দিয়ে দিকে ভাগ দিলে কি রেজাল্ট চলে আসবে? 7। তো সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে কত? 7। বোঝা গেল ম্যাথটা? ভাইয়া একটু আপনাকে ওই প্রথমে যে আপনি সংখ্যাটা 10y প্লাস এক্স, এই জায়গাটা আরেকবার একটু রিপিট করবেন প্লিজ। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ধরেন আমাদের যে সংখ্যা, এটা তো অনেক অঙ্ক বিশিষ্ট হইতে পারে, তাই না? 1 অঙ্ক বিশিষ্ট, 2, 3 এরকম। তো স্থানীয় মানের যে ব্যাপারটা ছিল, যে ধরেন আমরা 3 ডিজিটের যদি আমরা একটা সংখ্যা নেই, তাই না? ধরেন 999, এটা হইতে পারে 3 ডিজিটের একটা সংখ্যা। এখন আমাদের স্থানীয় মান কি বলতেছিল? এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, এটা শতকের ঘর, তারপর সহস্রের ঘর, এরকম, তাই না? সো এককের ঘরে যে বসবে সে কি 1 দিয়ে মাল্টিপ্লাই হবে, তার মানে যা বসতেছে সেটাই। দশকের ঘরে যে বসবে সে 10 দিয়ে মাল্টিপ্লাই হবে। শতকের ঘরে যে বসবে সে কত দিয়ে মাল্টিপ্লাই হবে বলেন তো? 100 দিয়ে। 100 দিয়ে মাল্টিপ্লাই হবে। সো ধরেন এখানে কথার কথা যদি বলতো 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে এখানে যদি আমি জেড ধরতাম তাহলে এখানে কি লিখতে হইতো? 100z প্লাস হচ্ছে 10y প্লাস হচ্ছে একটা এক্স, এরকম ভাবে লিখতে হইতো। এখন বুঝতে পারছেন? বুঝতে পারছি। এটাই। মানে এর আগে যদি আবার আরেকটা যেত তখন হচ্ছে 1110 দেন x। হ্যাঁ, মানে ধরেন যদি 4 অঙ্ক থাকতো তাহলে 1000 দিয়ে প্রথমটা মাল্টিপ্লাই হইতো, মানে সহস্রের ঘর, এরপরে 100 দিয়ে, এরপর 10 দিয়ে, এরপরে 1 দিয়ে। ভাইয়া স্থান পরিবর্তন করলে এটা একটু বলেন তো। আচ্ছা, তাহলে এই জায়গাটুকু বুঝছেন। তাহলে এটাকে আবার আগের ফরম্যাটে নিয়ে যাই। তাহলে এটা যেহেতু দশকের ঘর ছিল, তাহলে এটা হচ্ছে 10y প্লাস এক্স এরকম হচ্ছে। এখন বলছি কি দেখেন, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে। অঙ্কদ্বয় চিন্তা করেন, সংখ্যার ভিতরের যে ডিজিট গুলা তারা স্থান পরিবর্তন করবে। তাহলে সংখ্যার ভিতরে ডিজিটটা কত? অঙ্কদ্বয় ধরে নিছি আমি একটা এক্স আর একটা হচ্ছে ধরে নিছি কি ওয়াই, শুধু তারা হচ্ছে প্লেসটা এক্সচেঞ্জ করবে। তার মানে এককের মানটা আসবে দশকের এখানে আর দশকের মানটা আসবে এককের এখানে। সো আমরা জাস্ট 10y প্লাস এক্স কে 10x প্লাস ওয়াই এটা বলতেছি, যেহেতু অঙ্কদ্বয় শুধু জায়গা পরিবর্তন করবে। আর আগের যে 10 এটা তো তার দশকের স্থানীয় মান,
এটা তো এমনি মাল্টিপ্লাই হবে। বোঝা গেল? ভাইয়া মাইনাস করে যে ইকুয়াল 63 পাইলেন, এই যে 2 নম্বর সমীকরণটা আগে হইলো 1 নম্বরটা পরে। হ্যাঁ হ্যাঁ, কারণ দেখেন এই যে এখানে এই জিনিসটা খেয়াল করেন, এটা দুই ভাবে আসতে পারে। বলছে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করাতে সংখ্যাটি পূর্বাপেক্ষা 63 বৃদ্ধি পায়। তার মানে এই যে পরিবর্তন হইলো, পরিবর্তন করে আপনি যাকে পাইলেন এটা কি তাহলে বড় না? কারণ বড়টা ছোটটার চেয়ে কি হয়েছে, 63 বাড়ছে। বেড়ে যাওয়া মানে কি, নতুনটা তাহলে বড়। বোঝা গেল? জি। এই জন্য আমরা আগেরটা থেকে পরেরটা বিয়োগ দিচ্ছি। যদি বলতো হ্রাস পায়, তাহলে কি এই মেইন যে সংখ্যাটা সেটা বড় হইতো, পরিবর্তিত ছোট হইতো, তখন আগেরটা থেকে পরেরটা বিয়োগ দিতাম। যদি হ্রাস পায় বলতো, যেহেতু বলছে বৃদ্ধি পায়, তার মানে নতুনটা হচ্ছে বড় আর পুরানোটা হচ্ছে ছোট। ওকে, এই একটা ম্যাথ, এটা আপনার ছোটবেলায় মানে আই গেস সবাই হয়তো করছেন, জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য আর কি। একটি বাঁশ, মানে বাঁশ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারে বা অন্য কিছু দিয়ে, জাস্ট লেংথের মেজারমেন্ট আর কি। বলছে এটা 1/3 অংশ হচ্ছে কাদায়, 3/5 অংশ হচ্ছে পানিতে, আর 6 হাত হচ্ছে পানির উপরে আছে। এই হাত দেখে অবাক হওয়ার কিছু নাই, মানে এখানে যেহেতু পুরো ম্যাথের ইউনিট অপশনও দেখেন হাত, সেখানে দৈর্ঘ্যের একক আমরা ধরে নিব হাতের বেসিসে। মানে এইটাকে কখনো মিটার বা সেন্টিমিটারে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তার মানে একটা বাঁশ ধরলাম, এটা হচ্ছে আমার একটা বাঁশ। এটা হচ্ছে কি, প্রথমের একটা অংশ হচ্ছে কাদায় আছে, মাটির নিচে যে কাদা, পানির নিচে যে কাদা থাকে সেটা। তার উপরের একটা অংশ হচ্ছে কি, পানিতে আছে, পানিতে। নিচেরটা কাদায়, এটা পানিতে, আর বাকিটা কি উপরে, মানে পানির উপরে আছে, মানে বাতাসের মধ্যে ভেসে আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে মেজারমেন্ট কি দিচ্ছে দেখেন, একটা বাঁশের 1/3 অংশ হচ্ছে কাদায়, তাহলে পুরা বাঁশটাকে যদি আমি ধরে নিই, পুরা বাঁশের লেন্থ হচ্ছে কি এক্স, তাহলে কাদায় আছে কি x/3, তাই না? তারপর বলছে 3/5 অংশ হচ্ছে পানিতে, তাহলে পানিতে আছে কত, 3x/5, আর বাকি অংশ হচ্ছে কি এই বাতাসে ভেসে আছে। তাহলে বলেন তো, এই দুইটাকে যদি আমরা যোগ দেই, এটা টোটালটা থেকে এই দুইটার যোগ যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে বাকি অংশটা পেয়ে যাব না, যেটা বলছে 6 হাত। তাহলে আমাদের কাজ হচ্ছে পানি এবং কাদা এই দুইটা মিলে হচ্ছে কত অংশ আছে। তো পানিতে আছে হচ্ছে 3x/5 এবং কাদায় আছে হচ্ছে কি x/3। তাহলে জাস্ট লসাগু করেন, 15 9x 5x, তার মানে 14x/15। এই অংশটা কোনটা বলেন তো, এই কাদা এবং পানি দুইটা সম্মিলিত অংশ, এই পুরাটা হচ্ছে কি 14x/15। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে বলছে যে পানির উপরে কতটুকু আছে, এটা কিন্তু বলে দিচ্ছে 6 হাত। এবং দেখেন পানি এবং কাদা মিলে এত, তাহলে পানির উপরে কত অংশ আছে, এটা আমরা কেমনে বের করব? এই টোটাল লেন্থ থেকে যদি এই যোগফলটা আমরা বিয়োগ করে দিই 14x/15, তাহলে কিন্তু আমরা পানির উপরের অংশটা পাবো 15x - 14x, তাহলে কি শুধু x/15, এটা হচ্ছে পানির উপরের অংশ। বোঝা গেল? আবার অঙ্কে বলে দিছে পানির উপরে আছে হচ্ছে 6 হাত, তাহলে এই x/15 ইকুয়াল টু কি 6 না প্রশ্ন মতে? তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে গেছে। সো x ইকুয়াল টু 6 15 90। তাহলে বাঁশের টোটাল লেন্থ হচ্ছে কত, 90। তো এটা দেখে আপনারা মানে মার্ক করে দিতে পারেন, অপশন হচ্ছে ঘ। আর একটা ছোট্ট অংশ জানতে চাইছেন যে কত হাত কাদায় আছে, কাদায় কতটুকু ছিল 1/3, টোটাল লেন্থে 1/3। তো 90 কে 3 ভাগ করলে 1 ভাগ কত, 30। এই যে দেখেন 30 হাত, এটাও মিলে গেছে। টাইম সেভ করার জন্য একটা মিললে আপনার মানে দাগে দিতে পারেন, যেহেতু অন্য অপশনে আর প্রথমটা নাই, কমন কোনো ডিজিট পড়ে নাই। সো ঘ নাম্বারটা আপনার শুরুতে মার্ক করতে পারেন, চাইলে মানে পরের অংশটুকু অ্যান্সার মিলাতে পারেন যে কাদায় কতটুকু আছে, পুরো লেন্থের 1/3। তো 90 1/3 কত, 30। বোঝা গেল ওই ম্যাথটা? ভাইয়া এটা পরীক্ষার মধ্যে মানে ক্যালকুলেশনস করতে তো অনেকখানি সময় লেগে যাবে আর কি। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করতে অনেক সময় লাগবে, আবার লাগবেও না। মানে যদি আপনি খুব দ্রুত ক্যালকুলেট করতে পারেন বা এই টাইপের ম্যাথ যদি আপনার মানে করা থাকে আগে, তাহলে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। আপনি চিন্তা করে দেখেন তো, যে আপনি শুরুতে প্রশ্নটা পড়ার পরে এক্স ধরবেন, 3/5 অংশ 1/3 অংশ, এই দুটোকে যোগ দিয়ে আপনি টোটালটা থেকে মাইনাস করবেন,
আমি আপনাদের বোঝার জন্য ভেঙে ভেঙে লিখছি। এটা দেখেন আপনারা কিন্তু খুব দ্রুত এখান থেকে রেজাল্ট এখানে চলে আসতে পারবেন। 14x/15 আর x থেকে 14x/15 দিলে কি শুধু x/15 থাকবে, এটা জানা কথা। x/15 হচ্ছে 6, তাহলে x = কত? 90। মানে প্রশ্ন পড়ে অঙ্ক সলভ করা ধরেন 1 মিনিট লাগতে পারে, তারপরে যদি ধরে নেই যে কিছু অঙ্কে টাইম লাগবে, সেজন্যই কিন্তু শুরুর দিকে যে ম্যাথ গুলো দেখালাম এরকম ছোট ম্যাথও কিন্তু পরীক্ষায় আসে, যেটা আপনি মানে 10-15 সেকেন্ডে আপনি অ্যান্সার করে দিতে পারবেন। তো ওগুলো থেকে এই জন্য হচ্ছে আমাদের টাইম সেভ করে আনতে হবে, যাতে এরকম 1-2টা ইকুয়েশন বেস ম্যাথ থাকলে যাতে আমরা টাইমটা পাই সলভ করার জন্য। বুঝতে পারছেন ভাই? এটার মধ্যে যদি আমরা এক্স না ধরে যদি 15x ধরি তাহলে তো তাড়াতাড়ি করা যায় অনেকটা। হ্যাঁ 15x মানে আপনার যদি আগে এলসিএম করে যে যদি ধরেন মানে আগে যদি ধরে নেন যে 3 আর 5 15 হবে, দেন আপনারা যদি আগান তাহলে আরো একটু দ্রুত হবে। যেটা তাহলে কত হবে? 5x। এটা কত হবে? 9x। বাকি 6 হাত এখানে আছে, সো বিয়োগ দিয়ে বাকিটা ধরে করতে পারেন। একই কথা, মানে 15x ও ধরতে পারেন। আবার যদি স্ট্রিক্ট থাকেন যে না আমি যে অঙ্কই করবো আমি x ধরেই করব, আমি এত কিছু ভাববো না, x ধরে করে এরপর আমি ইকুয়েশন ধরে জাস্ট আগায় যাব, সেক্ষেত্রে আমাদের অন্য হ্যাসেল কম, যে কোন অঙ্কে কি ধরতে হবে এটার মাথায় রাখার দরকার নাই, জাস্ট এক্স ধরে আমরা ইকুয়েশন ধরে আগে চলে যাব, যার যেভাবে কমফোর্টেবল হয় আর কি। বুঝতে পারছেন? এই জন্য প্র্যাকটিসটা করতে হবে যাতে আপনি বাসায় নিজে আইডেন্টিফাই করতে পারেন যে কোন ওয়েতে আপনি খুব দ্রুত ক্যালকুলেট করতে পারতেছেন। এক একজনের ওয়ে কিন্তু এক এক রকম হবে। ওকে, আমরা যদি একটু সামনে আগাই, এরপর হচ্ছে লসাগু গসাগু রিলেটেড। সো বেসিক লসাগু এবং গসাগু করা এটা সবাই পারেন, এটা এখানে শেখানোর কিছু নাই। জাস্ট হচ্ছে 1-2টা ম্যাথ আসে যে এই জিনিসটা আমাদের হয়তো কাজে লাগতে পারে, যে দুটা সংখ্যার গুণফল যা আসবে তাদের লসাগু এবং গসাগুর গুণফলও কিন্তু তাই। তো যদি দুটা সংখ্যার আলাদা করে লসাগু এবং গসাগু দেওয়া থাকে, তাদেরকে মাল্টিপ্লাই করলে আমরা সংখ্যা দুটার গুণফল বের করে ফেলতে পারি। এরপর 2 আর 3 আসলে এখান থেকে আসছে, তো এটা পেরানোর কিছু নাই। ওই ভগ্নাংশ যদি থাকে আর কি, ভগ্নাংশ থাকা মানে ওই লবগুলোর লসাগু হরগুলোর গসাগু, আবার গসাগু চাইলে হচ্ছে আগে গসাগু পরে লসাগু। জাস্ট এগুলা শর্টকাট মনে রাখার জন্য মনে রাখতে পারেন, মেইনলি এই রিলেটেড ম্যাথ আপনারা পাইতে পারেন। হ্যাঁ, লসাগু গসাগু আমি খুব বেশি এখানে রাখি নাই, কারণ মেইন বেসিক লসাগু গসাগু সবাই পারেন। তো আমার টার্গেট হচ্ছে যে লসাগু গসাগু দিয়ে যদি ইকুয়েশন আবার বানাইতে বলে তাহলে আমরা কিভাবে কি করতে পারি। যেমন বলছে দুইটা সংখ্যার অনুপাত 7:8। অনুপাত বলা মানেই হচ্ছে একটাকে ধরবো 7x আর একটাকে ধরবো 8x। আপনারা অনুপাত সমানুপাত পড়ে আসছেন আশা করতেছি। তো 7x এবং 8x এই দুইটার অনুপাত বা ভাগফলই কিন্তু 7/8। তো যখনই বলবে দুইটা সংখ্যার অনুপাত এরকম x:y, হ্যাঁ, তার মানে হচ্ছে এদের মধ্যে কমন কিছু একটা আছে, সেই কমন কিছু একটাকে আপনার ধরে নিতে হবে। তো 7:8 মানে একটা 7x একটা 8x, শুরুতেই হচ্ছে এটা ধরে ফেলবেন। বলছে তাদের লসাগু হচ্ছে 280, লসাগু দিয়ে দিছে, জানতে চাইছে গসাগু কত। তাহলে খুব ইজি, কিভাবে? লসাগু দিছে, গসাগু জানতে চাইছে, বা একটা দিয়ে একটা জানতে চাইছে, মানে হচ্ছে দুইটা সংখ্যা তাদের গুণফল ইকুয়াল টু হচ্ছে তাদের লসাগু গুণ হচ্ছে তাদের গসাগু। এই জিনিসটা হচ্ছে আপনাদের একটু মাথায় রাখলে হয়ে যাবে। তাহলে গুণফল কত বলেন তো? একটা সংখ্যা 7x আর একটা হচ্ছে 8x, 7×8 56 x² ইকুয়াল টু লসাগু দিয়ে দিচ্ছে কত? 280, আর গসাগু কত এটা হচ্ছে আমরা জানি না, ধরে নিলাম এটা হচ্ছে a। এখন বলেন এটা কি ধরে নেওয়া যাবে, বা ধরলে কি আমাদের আলটিমেটলি ঝামেলাটা সলভ হবে? দুইটা ইকুয়েশন চলে আসবে না, মানে দুইটা আননোন চলে আসবে না। একই কিন্তু x, এটা কিন্তু একটা আননোন, আবার গসাগু যদি আরেকটা আননোন ধরে এখান থেকে কিন্তু ভ্যালু বেরই হবে না। তো ভুলেও এটাকে আবার কেউ কিছু ধরতে যায় না। কি করতে হবে দেখেন, অলরেডি আমাদের উত্তর এখানে আছে 7x 8x। যদি x এর ভ্যালু যাই হোক না কেন, এই গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এর মধ্যে কমন কি আছে? x। তো 7x এবং 8x এর গসাগু কত হবে? শুধু x। তো গসাগুর অ্যান্সার কিন্তু আমরা অলরেডি জানি, এটা হচ্ছে x। এখন দেখেন পুরো ইকুয়েশনটাতে শুধু হচ্ছে কি আছে? x এর ভ্যালুটা আছে। এখন আমাদের জন্য এটা সলভ করাটা কি হবে? আগের চেয়ে অনেক ইজি হবে। তাহলে জাস্ট একটা x বাদ দিয়ে দেন, তাহলে 56x ইকুয়াল টু হচ্ছে 280। তাহলে x ইকুয়াল টু 280/56। এখন আপনারা তাড়াতাড়ি গেস করে বসায় দেন যে কত হইতে পারে। যদি মানে 5 চিন্তা করেন তাহলে 250, হ্যাঁ 5, অ্যান্সার হচ্ছে 5। কেন? কারণ যদি 50 হইতো, 5×5 = 25, মানে 250,
আরো 5 6 30 মিলে 280। তো আমি কিন্তু র্যান্ডম একটা ধরলাম যে 5 হইতে পারে কিনা। অনেক সময় দেখা যাবে আপনার প্রথমে 4 দিয়ে ট্রাই করতেছেন, বুঝা যাচ্ছে 4 দিয়ে গুণ দিলে কত হবে 200 এবং 4 6 24 মানে 224, তাহলে আরেকটু বাড়াইতে হবে। 6 দিয়ে করতে গেলে দেখবেন যে এক্সিট করে চলে গেছে, তখন ধরে নিবেন যে অ্যান্সার হচ্ছে 5। এভাবে অপশন টেস্ট করলে অনেক জায়গাতেই দেখবেন যে তাড়াতাড়ি মিলে যাবে। আমরা সেগুলোতে অপশন টেস্ট করব। তো অ্যান্সার হচ্ছে এখানে 5। আচ্ছা, এরপরে যে এই ম্যাথটা হচ্ছে আসে অনেক জায়গাতেই, যে কতগুলো ঘন্টা ঘন্টা দিয়ে আসতে পারে বা অন্য কোন ইনসিডেন্ট দিয়ে আসতে পারে, কিন্তু আমাদের ফোকাস করার ব্যাপার হচ্ছে যে একসাথে প্রথমে ব্যাপারটা ঘটবে, এরপর কিছু রেগুলার ইন্টারভেলে ঘটবে, আর জানতে চাবে যে আবার কতক্ষণ পরে একসাথে ব্যাপারটা ঘটবে। বুঝতে পারছেন? এটা ঘন্টা দিয়ে আসতে পারে বা অন্য একটা সার্কেল কমপ্লিট করা দিয়ে আসতে পারে, যে এক একজনের এক এক টাইম লাগে। একটা বৃত্তাকার মাঠে সবাই দৌড়াচ্ছে, কেউ হচ্ছে এটাকে 5 মিনিটে সার্কেল দেয়, কেউ 10 মিনিটে সার্কেল দেয়। তো একসাথে দৌড় শুরু করার কতক্ষণ পর তারা আবার একসাথে মিলিত হবে। মানে সার্কুলার যে কোনো ঘটনা যেটা ঘড়ির কাঁটায় ঘুরে আবার একসাথে ঘটতে পারে, এই টাইপের ম্যাথে যদি আসে তাহলে আমরা কিভাবে সলভ করবো এটাকে? লসাগু দিয়ে, যে সোজা কথায় লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কতক্ষণ পর আবার একসাথে হবে। কনসেপ্টটা বুঝছেন তো? যে ধরলাম 0 সেকেন্ড, ঘড়ির কাঁটায় ধরলাম যে 0 সেকেন্ড বা একদম 12টা 00, তখন 4টা ঘন্টা এখানে, তাই না? 4টা ডিজিট দিচ্ছে, 10 সেকেন্ড 15 20 এবং 25, 4টা ঘন্টা একসাথে বাজছে। এরপর 10 সেকেন্ড পরে কি প্রথম ঘন্টাটা বাজবে, 15 সেকেন্ড পরে দ্বিতীয় ঘন্টাটা বাজবে, 20 সেকেন্ড পরে কি হবে বলেন তো? 3 নাম্বারটা বাজবে এবং প্রথমটা কিন্তু আবার বাজবে, কারণ সে 10 সেকেন্ড পর পর বাজে। তারপর 30 সেকেন্ডে গিয়ে কি হবে? 15 সেকেন্ডেরটা বাজবে আর কেউ বাজবে না, শুধু 25এরটা 25-এ গিয়ে বাজবে, 30-এ গিয়ে আবার সে বাজবে না। তো এরকম অনেকগুলো কম্বিনেশন হয়ে 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 তাদের লসাগুটা যে রেজাল্টটা হবে তত সেকেন্ড পরে গিয়ে আবার সবাই একসাথে বাজবে। সেখানে আপনাদের মেইন কাজ হচ্ছে লসাগু বের করা, আর কিছুই না। এটা লসাগুর প্র্যাকটিস হয়ে যাবে। 20 25 প্রথমে ছোট থেকে আমরা ট্রাই করি, প্রথমে 10 দিয়ে করি, 2 দিয়ে করি, তাহলে কত হবে? 5 15 10 এবং এখানে 25। সেগুলো বোঝা যাচ্ছে 5 দিয়ে করলে তাড়াতাড়ি হবে। 1 3 10 5। এরপর তার কিছু দিয়ে মানে চাইলে আরো করতে পারেন, আবার 5 দিয়ে করতে পারেন, বা এখানে হচ্ছে আপনারা সরাসরি মাল্টিপ্লাই দিয়ে 10 এখানে 2, মানে বেসিক যে এলসিএম সেটা আমরা করতেছি। 5 দিয়ে করলে 1 3 2 এবং 5। তাহলে এখন আর কিছু করার নাই, সরাসরি আমরা লসাগু বের করে ফেলতে পারবো মাল্টিপ্লাই করার মাধ্যমে। 5 দুগুণা 10, 3 10 30, 30 2 60, 5 60 300। তো আবার 300 সেকেন্ড পরে একসাথে বাজবে। 300 সেকেন্ড যে কথা, 5 মিনিট কি একই কথা, যেহেতু মিনিটে দিচ্ছে আর কি অপশনটা। সো অ্যান্সার উইল বি 5 মিনিটস। বুঝতে পারছেন? সার্কুলার ইভেন্ট বা ঘন্টা বাজবে, কতক্ষণ পরে আবার বাজবে, একটা সার্কুলার মাঠ অতিক্রম করতেছে, কতক্ষণ পরে হচ্ছে আবার একসাথে মিলিত হবে, এই টাইপের হলে আমরা ডিরেক্ট কি করবো? এলসিএম করে দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে গড় রিলেটেড ম্যাথ আসে কিছু। এখানে দেখেন বইয়ের কিছু ইউনিট দেওয়া আছে, সবগুলা ইউনিট যে আপনাদের মুখস্থ করতে হবে এরকম কিছুই না। আপনার আগে ম্যাথ গুলা করে আসলে এরপরে ইউনিট সম্পর্কে আইডিয়া হবে আর কি। আমাকে যদি জিজ্ঞাসা করেন এগুলোর মধ্যে অনেকগুলো আমি নিজেও পারি না বা এগুলো লাগে না আসলে কখনো। তো ছোটখাটো কমন যে ইউনিটের কনভার্সন গুলা সেগুলো মাথায় রাখলে হবে। এগুলো যেহেতু জাস্ট বইয়ে প্রেজেন্ট করা আছে এই জন্য আমি এখানে দিয়ে রাখছি। অঙ্ক করতে করতে বুঝে ফেলবেন যে আসলে কোনগুলো বেশি ফেস করতেছেন। আচ্ছা, এই যে গড়ের অঙ্ক শুরু। এবার দেখেন 1 থেকে 99 পর্যন্ত গড় কত? গড় কিভাবে বের করে বলেন তো? 2টা সংখ্যা যদি দিয়ে দেয় তাহলে তাদেরকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, 5টা সংখ্যা দিলে সেই 5টা সংখ্যাকে যোগ দিয়ে 5 দিয়ে ভাগ, এরকম করে হচ্ছে আগাবো। কিন্তু যদি 1 থেকে 99 পর্যন্ত বলে তাহলে এদের গড় কেমনে বের করবো? 1 থেকে 99 পর্যন্ত যোগ দিব, যোগ দিয়ে তারপর 99 দিয়ে ভাগ দিব, এটা আসলে ইম্পসিবল কাইন্ড অফ না। তো এখানে আপনাদের একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, যদি ক্রমিক সংখ্যা হয়, এগুলো কি ক্রমিক সংখ্যা না? 1 থেকে 99 পর্যন্ত বলছে, কিন্তু তার মানে কি 1 2 3 সবগুলো এরকম যোগ হয়ে গেছে। তাহলে যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, 2টা সংখ্যা নিছি, আমি কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে ভাগ দিব, তাহলে কিন্তু তাদের গড় চলে আসবে।
আর এটা আপনারা মুখস্থ রাখতে পারেন, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর অ্যাভারেজ হচ্ছে 50। এটা আপনাদের অনেক জায়গাতে লাগবে, এটা মুখস্থ রেখে দিতে পারেন, দেখা মাত্র দাগা দিবেন। 100/2 অ্যান্সার হচ্ছে 50। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ক্রমিক সংখ্যা যদি আসে তাহলে প্রথম এবং শেষটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলেই হচ্ছে আমরা পুরো রেঞ্জটার জন্য অ্যাভারেজ পেয়ে যাব। আচ্ছা, এরপর এটা আবার হচ্ছে যে ইকুয়েশন বেসড ম্যাথ, এরকম আসবে যে কিছু সংখ্যক এক্স সংখ্যক জিনিসের গড় দেওয়া, তার মধ্যে ওয়াই সংখ্যক জিনিসের নতুন একটা গড় দেওয়া, একটা থেকে একটা ক্যালকুলেট করে বাকি ডিজিট গুলো বের করতে হবে। বলছে 6টা কাঠির গড় দৈর্ঘ্য হচ্ছে 44.2। হ্যাঁ, এদের মধ্যে যে কোনো 5টা নিলে সেই 5টার গড় হচ্ছে 46। 6টার গড় দেওয়া আবার 5টার গড় দেওয়া, তাহলে বলছে বাকি যে রয়ে গেল তার দৈর্ঘ্যটা কত। খুবই ইজি। এরকম যদি বলে 6টার গড়ে তো 7টার গড়ে তো, আপনাদের কাজ হচ্ছে টোটাল দৈর্ঘ্যটাকে বের করা। 6টা কাঠির গড় দৈর্ঘ্য 44.2, তার মানে এই 6টার মোট দৈর্ঘ্য কত? 6 দিয়ে গুণ দিয়ে দিলে হয়ে যাবে 6 × 44.2। এগুলো কিন্তু আপনাদের খুব দ্রুত করে ফেলার অভ্যাস করতে হবে। খেয়াল করেন, যদি 40 হয়, 4 × 6 = 24, তার মানে 240। এরপরে আরো 4, তার মানে আরো 4 × 6 = 24। 240 আর 24 কত? 264। 264 গেল। এরপরে 0.2 এর জন্য 6, তার মানে 1.2, তো 265.2। বুঝতে পারছেন কিভাবে মুখে মুখে করলাম? এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তারপরে বলছে এদের মধ্যে যে কোনো 5টা যদি নেই, সেই 5টার গড় হচ্ছে কত? 46। তাহলে যদি 5টা নেই, সেই 5টার জন্য মোট দৈর্ঘ্য কত আসবে? 5 × 46। এটা আরো ইজি হলো যেহেতু ডেসিমাল নাই। তাহলে 40 হলে কত? 200, আর 5 × 6 = 30, সো 230। তাহলে 6টার মোট দৈর্ঘ্য যদি এত হয়, 5টার মোট দৈর্ঘ্য যদি এত হয়, তাহলে 6টা থেকে 5টা বিয়োগ দিলে কি বাকিটার দৈর্ঘ্য পেয়ে যাবো না? তো খুব ইজি, 35.2। এটা হচ্ছে বাকি একটার যে রিমেইনিং রয়ে গেল তার দৈর্ঘ্য। এরকম গড়ের ক্ষেত্রে যদি দেখেন যে 2 রকম দেওয়া, তো আপনার টোটাল দৈর্ঘ্যটা বা টোটাল ওয়েট যেটাই দেখ, টোটালটা বের করে ফেলবেন। টোটাল থেকে টোটাল বাদ দিলে রিমেইনিং যেটা থাকবে তার ভ্যালুটা বের হয়ে যাবে। ঠিক আছে, যেমন এর পরের একটা যদি আপনাদেরকে করাই তাহলে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। বলছে 15 জনের গড় বয়স এত। দেখেন 15 জনের জন্য ডেটা দেওয়া, 2 জনের জন্য ডেটা দেওয়া, তাহলে বলছে বাকি 13 জনের জন্য কত হবে। তো আবার একই জিনিস, যে 15 জনের জন্য কত? 29। তাহলে 15 জনের জন্য বয়স যদি 29 হয়, তাহলে 15 জনের মোট বয়স কত হবে? 15 × 29। 15 আর 29 মাল্টিপ্লাই করলে কত হবে? খেয়াল করেন, যদি 29 চিন্তা করেন, 15 মানে কি? একবার 10, তার মানে 290, আবার 29 × 5, তার মানে কত? 145। তো টোটাল হবে কি? 435। এটা হচ্ছে 15 জনের মোট বয়স। এর মধ্যে বলছে 2 জনের গড় বয়স হচ্ছে 55। তো 2 জনের মোট বয়স কত? 55। তাহলে 2 মানে গড় বয়স 55, 55 গুণ 2 কত? 110। তো একটা থেকে একটা বিয়োগ দিলে কত? 10 গেলে 25, আর 1 হলে মানে 325। এটা হচ্ছে বাকি 13 জনের জন্য কি মোট। কাদের জন্য? বাকি 13 জনের জন্য মোট হচ্ছে 325। তাহলে বলছে গড় কত? তাহলে একজনের জন্য বের করতে হবে 325 / 13। কত হবে বলেন তো? দ্রুত কে বলতে পারেন? 325/13 25, রাইট। তো এই ধরনের ভাগের জিনিসগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, যে কত দ্রুত কে বের করতে পারেন আর কি। এইখানে দ্রুততা গুলো আপনাকে টাইম সেভ করতে হেল্প করবে। তো বুঝছেন, উপরে হচ্ছে আমরা দেখলাম এটা দৈর্ঘ্য রিলেটেড, 6টাটা দেওয়া, 5টাটা দেওয়া, সো আমরা বাকি রিমেনিংটা বের করলাম। আবার 15 জনেরটা দেওয়া, 2 জনেরটা দেওয়া, সো বাকি রিমেনিং এভারেজ কিন্তু আবার বের করা গেল। সো সেম থিওরেম হচ্ছে আমরা করবো এগুলো। এখানে হচ্ছে যে বয়স রিলেটেড গড় 3 বছর আগে, খেয়াল করেন ওয়ার্ড মিস দিলে কিন্তু অঙ্ক মানে এখানে স্কিপ হয়ে যাবে। 3 বছর আগের কথা বলছে প্রথমে। রহিম এবং করিম তাদের গড় বয়স ছিল কত? 18। 3 বছর আগে। তাহলে 3 বছর আগে 3 years ago তাদের টোটাল কত ছিল বলেন তো? গড় যদি 18, 2 জনের 18 × 2 = 36। 3 বছর আগে টোটাল ছিল কত? 36।
এখন কি হয়েছে, আলম তাদের সাথে কি করছে, যোগদান করছে। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে হইল 22 বছর। তাহলে এখন প্রেজেন্ট সিনারিওতে আসেন। প্রেজেন্ট সিনারিওতে কি হইলো, তারা দুইজন তো ছিলই, তাদের দুইজনের বয়স কত ছিল, টোটাল ছিল 36 3 বছর আগে। 3 বছর পরে প্রত্যেকের বয়স 3 করে বাড়ছে, তাহলে টোটাল বাড়ছে কত, 6। তাহলে 36 সাথে যোগ দিলাম কত, 6, তাহলে হইলো কত, 42। তাহলে প্রেজেন্টে তাদের দুইজনের বয়স হয়েছে 42। এখন বলছে আলম যোগ করায় এভারেজ হয়ে গেছে 22। তাহলে এভারেজ মানে কি বলেন তো, রহিম প্লাস করিম প্লাস আলম, তাদের তিনজনের বয়স ভাগ 3 ইকুয়াল টু হবে 22। এটাই তো এভারেজের ধারণা নাকি? তাহলে এখানে যদি আসি, রহিম করিম এবং আলম তাদের টোটাল বয়সের সমষ্টি এখন কত হওয়া উচিত, 3 22 66। এর মধ্যে প্রেজেন্টে এই যোগফলটা কাদের বলেন তো, এই যোগফলটা রহিম এবং করিমের অলরেডি হয়ে গেছে না, আর প্লাস কে, দুইজনের বর্তমান বয়স কত, যোগফল 42। তাহলে যদি এখানে 42 বসায় দিই, তাহলে এখান থেকে জাস্ট আমরা আলমের বর্তমান বয়সটা বের করে আনবো। আলম হচ্ছে 66 মাইনাস 42 ইকুয়াল টু কত, 24। এটা হচ্ছে আলমের বয়স। বোঝা গেল? এই গড়ের ধারণা ব্যবহার করে বয়স রিলেটেড ম্যাথও কিন্তু আসে। আচ্ছা, তারপরে হচ্ছে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে। এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। যেরকম একটা নির্দিষ্ট স্পেস যদি বলে দেয় যে আপনার রাস্তার দৈর্ঘ্য ধরলাম টোটাল হচ্ছে এত বড়, হ্যাঁ, এবং আপনি স্পেস হচ্ছে 6 ফুট, এবং এখানে দেখেন ইউনিটটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে 100 গজ। তো অনেকক্ষণ পর আমরা একটা ইউনিট কনভার্সন পাইলাম, কিন্তু ইজি, সমস্যা নাই। 1 গজ ইকুয়াল টু হচ্ছে 3 ফিট। এরকম কমন কমন যেগুলো আসবে এগুলো একটা মনে রাখবেন। টোটাল এটা আসলে বলতে পারি আমরা 300 ফিট। 6 ফুট হচ্ছে স্পেস, তাহলে 6 6 6 এরকম করে হচ্ছে আপনারা গাছগুলো রোপণ করবেন, তাই তো? এইটার ইন্টারভেল হচ্ছে 6 ফিট, আর পুরো রাস্তার লেন্থ হচ্ছে কত, 300 ফিট। তাহলে কয়টা গাছ লাগানো যাবে বলেন তো, 300 ডিভাইডেড বাই 6, তাই তো, 50টা। নাকি কারো কোনো দ্বিমত আছে? হ্যাঁ, শুরুর একটা যোগ হবে। শুরুর একটা কিন্তু এসব কেসে যোগ হবে, কারণ আপনি শুরুতে একটা গাছ রোপণ করছেন, এখানে রোপণ করে এরপরে বাকিগুলো আপনি বের করতেছেন যে এটা একটা গাছ আরেকটা এরকম। সব পাশে কিন্তু অবশ্যই এরকম স্পেস দেওয়া থাকলে অবশ্যই সামনের একটা গাছ যেটা আছে সেটাই কিন্তু যোগ করে নিতে হবে, কারণ দুইটা গাছ মিলে একটা স্পেস। তো প্রথমটাতেই কিন্তু একটা গাছ অ্যাডিশনাল শুরুতে আমার লেগে যাচ্ছে। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন। অপশন কিন্তু 50 51 দুইটাই দেওয়া, উত্তর কিন্তু হবে 51। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বহুল দরকারি ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের প্রচুর প্রচুর ম্যাথ হচ্ছে চাকরির পরীক্ষাগুলোতে আসবে। শুরুতে হচ্ছে কিছু শর্টকাট টাইপের হচ্ছে দেওয়া, যে যদি এরকম হয় যে সময় এবং কাজ রিলেটেড যে ম্যাথ গুলো আমরা পাই, যদি এতজন লোক D1 দিনে কাজ করতে পারে, আবার যদি বলে যে B জন লোক, মানে এগুলো নাম্বার আর কি, হ্যাঁ, যদি D2 সময় করতে পারে, তাহলে সূত্র কি, D2 ইকুয়ালস টু আপনারা কিভাবে বের করবেন, মানে সোজা কথায় হচ্ছে A ইন্টু D1 ইকুয়াল টু হচ্ছে B ইন্টু D2। ব্যাপারটা বুঝছেন তো, যে টোটাল হচ্ছে আপনার কাজ যেটা করতেছে সে কাজের পরিমাণ কিন্তু সমান। তাহলে A1 জন লোক মিলে D1 দিনে যে কাজ করতেছে, আর B জন লোক মিলে কিন্তু D2 দিনে সেই একই কাজ করতেছে, সেজন্য আমরা বলতে পারি A ইন্টু D1 সমান B ইন্টু D2। এই জিনিসটা একটু আপনাদের মাথায় রাখবেন, তাহলে এক ধরনের অঙ্ক আমরা খুব দ্রুত সলভ করতে পারবো যদি কাজের পরিমাণ সেম হয়। আচ্ছা, তারপরে বলছে কি, A ও B একটি কাজ যথাক্রমে X ও Y দিনে করতে পারে, তাহলে একত্রে করতে কয়দিন লাগবে, মানে কমন টাইপের যে প্রশ্নগুলো আমাদের এসে থাকে ওগুলার জন্য হচ্ছে কিছু শর্টকাট এখানে বানিয়ে রাখা আছে। এগুলা বেশ ইফেক্টিভ, এগুলো যদি ট্রাই করতে পারেন এগুলো কিন্তু ইফেক্টিভ হয়। অন্য জায়গায় শর্টকাট আমি ডিসকারেজ করি, কিন্তু এই জায়গাতে বেশ ইফেক্টিভ। যে A একটা কাজ করতে পারে X দিনে, থাকেন এরকম অঙ্ক, আর B আরেকটা পার্সন সে সেম কাজটাই করতে পারে কি Y দিনে, তাহলে তারা যদি একত্রে কাজটা করে তাহলে কত সময় লাগবে, জাস্ট XY ডিভাইডেড বাই X প্লাস Y।
মানে ঐকিক নিয়মে না গিয়ে সরাসরি জাস্ট এটাতে বসায় দিলে আপনাদের অ্যান্সার মিলে যাবে। এই ফর্মুলাটা ঐকিক নিয়ম করেই আসছে, জাস্ট রেডি টু গো আর কি একটা ফর্মুলা, টাইম সেভ হবে আর কি এটা। তারপরে সেম যদি 3টা লোকের জন্য দেওয়া থাকে, তাদের 3 রকমের কাজ থাকে, এখানেও কিন্তু সেম ফর্মুলা দিয়ে আসবে, জাস্ট ফর্মুলাটা একটু বড় হয়ে যাবে, এক্স ওয়াই জেড নিচে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। আচ্ছা, এরপর আরেকটা ইম্পর্টেন্ট টাইপ, যে এ এবং বি এক্স সময় কাজটা করতে পারে, দুজন যদি একসাথে করে, মানে উল্টা কনসেপ্ট এখানে। আগে বলা আলাদা আলাদা করলে এক্স ও ওয়াই দিন লাগবে, একসাথে করলে কয় দিন। এখন বলা দেখেন একসাথে করলে লাগে এক্স দিন, যে কোনো একজন একা করলে লাগে ওয়াই দিন, তাহলে বাকি জনের একা করতে কত সময় লাগবে? হ্যাঁ, এক্স জেড ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখানে শর্টকাটটা ভুল আছে, জেড তো আসার কথা না, এখানে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হওয়ার কথা আর কি। যাই হোক, এটা আপনি একটু চেক করে নিন, হয়তো প্রিন্টিং মিস্টেক। ওকে, আর ফাইনালি হচ্ছে নারী পুরুষ যদি আলাদা করে দেয়, যে এক্স ওয়ান জন পুরুষ বা ওয়াই জন স্ত্রীলোক যদি টি ওয়ান দিনে করতে পারে, আবার এক্স টু ওয়াই টু মিলে যদি টি টু দিনে করে, তাহলে যে কোনো একটা সময় বের করা, এটা একটু ক্লামজি হয়ে যায় আর কি। সো এটা আপনারা চাইলে স্কিপ দিতে পারেন আর কি। এটা বড় যদি আসে এরকম বড় অঙ্ক, এটা রিটেন ফরম্যাটে করলেই তাড়াতাড়ি মিলে যাবে ফর্মুলা মুখস্থ করার চেয়ে। অথবা আমার যেটা সাজেশন, আমি যেভাবে করতাম, যে ফর্মুলাটা মানে শর্টকাট যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে, এটা আগে মুখস্থ না করে এই অঙ্কটা হচ্ছে আমি আগে নিজে করতাম রিটেন ফরম্যাটে, করার পর হচ্ছে আমি কম্পেয়ার করতাম যে এখানে কোন ডাটাটা আসলে কোন কাজে লাগতেছে বা কোন জায়গা থেকে আসছে। এইভাবে করলে কিন্তু আপনাদের মানে অ্যাপ্লাই করাটা অনেক ইজি হবে আর কি। তো সরাসরি মুখস্থ না করে আগে রিটেন ফরম্যাটে মিলিয়ে এসে এরপর হচ্ছে আপনারা শর্টকাটটা ওইভাবে মাথায় রাখতে পারেন। ওকে, এরপর হচ্ছে দূরত্ব এবং সময় রিলেটেড কিছু ফর্মুলা। দূরত্ব আর সময় মানে কিন্তু এস ইকুয়াল টু ভিটি, এই একটা বেসিক ফর্মুলা আপনারা দয়া করে মাথায় রাখবেন, যে দূরত্ব ইকুয়ালস টু কি, গতিবেগ ইনটু সময়, কত বেগে গেল এবং কত সময় লাগলো, দুটাকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব কি এস, এস ইকুয়াল টু ভিটি। আচ্ছা, এখন এখানে একটা ধরনের ম্যাথ আসে, যে একই দূরত্ব, যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল এবং সেখান থেকে কি হইলো আবার এ পয়েন্টে হচ্ছে ব্যাক করলো, দুইটা আলাদা আলাদা ভেলোসিটি দেওয়া থাকে, জানতে চাই যে গড় গতিবেগ কত। এটা খুব ইজি, 2mn ডিভাইডেড বাই m প্লাস n। এটা অ্যাপ্লাই করলে সরাসরি গড় গতিবেগ যেটা সেটা বের হয়ে যাবে। আচ্ছা, এগুলা দরকার নাই, 2 নাম্বারটা আমি ডিসকারেজ করি, বা 3 নাম্বারটাও, এগুলো আপনি সরাসরি ম্যাথ করলেই হচ্ছে তাড়াতাড়ি মিলে ফেলতে পারবেন। শুধু গড় গতিবেগের ফর্মুলাটা আপনি সরাসরি ইউজ করতে পারেন। আচ্ছা, এই 4 নাম্বারটা আসলে ইউজ করছি কিসের জন্য বলেন তো? এই মূল বেসিক ফর্মুলা থেকে আসেন, যে এস ইকুয়াল টু ভিটি, যে কোনো সময় বের করতে বলা মানে কি, টাইম ইকুয়াল টু কি হবে, এস ডিভাইডেড বাই ভি, তাই তো? এখন এই এসটা কি, দূরত্ব। আচ্ছা, কিছু ম্যাথ থাকে দেখবেন, ট্রেনের ম্যাথ, ট্রেন রিলেটেড ম্যাথ, তার মানে কি ট্রেনের নিজের একটা লেন্থ থাকবে, আবার সে যখন কোনো ব্রিজ অথবা কোনো প্ল্যাটফর্মকে ক্রস করবে, ব্রিজ অথবা প্ল্যাটফর্মকে পার করবে, সে ব্রিজ আর প্ল্যাটফর্মে কিন্তু আবার একটা নিজস্ব লেন্থ থাকবে। সো যখন নাকি একটা ট্রেনের ম্যাথ থাকবে এবং সেটা কোনো ব্রিজ বা প্ল্যাটফর্মকে ক্রস করতে যাবে, তখন এই এস হিসেবে কাউন্ট হবে কে, এই ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য প্লাস এই ব্রিজের যে দৈর্ঘ্য, দুটা কিন্তু একসাথে যোগ হয়ে পুরাটা হচ্ছে এস হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, উপরে হচ্ছে এই জিনিসটাই আর কি লিখছে, আর নিচে হচ্ছে বেগ অথবা বেগের পার্থক্য, মানে যদি আপেক্ষিক বেগ হয়ে থাকে তাহলে হচ্ছে বেগের পার্থক্যটা বসবে, অথবা যোগফল বসতে পারে। সোজা কথা আপনি বলবেন যে উপরে দূরত্ব, নিচে হচ্ছে বেগ, দূরত্ব হবে তাদের যোগফল, ট্রেন এবং ব্রিজ অথবা ট্রেন এবং প্ল্যাটফর্ম, আর নিচে বসবে বেগ। আর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট রিলেটিভ ভেলোসিটির জন্য, আপেক্ষিক বেগের জন্য, দুইটা ট্রেন যদি সমমুখী হয় তাহলে উভয় গতিবেগ বিয়োগ, যদি বিপরীতমুখী হয় বা বিপরীতমুখী যায়, তাহলে একটা এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট, একটা ট্রেন হচ্ছে এ থেকে বিতে যাচ্ছে, আরেকটা বি থেকে আরো এদিকে যাচ্ছে, তাহলে বলেন তো তাদের রিলেটিভ ভেলোসিটি কি, বিয়োগ ফল হবে না? কারণ তারা একই দিকে যাচ্ছে। আর যদি উল্টা দিকে আসতো তাহলে কি মনে হয়, বাস দুটা যখন নাকি মুখোমুখি ক্রস করে তখন কি মনে হয়, গতিবেগ অনেক বেড়ে গেছে। আলটিমেটলি তখন গতিবেগটা কি হয়, যোগ হয়, এই জন্য অনেক বেড়ে গেছে বলে মনে হয়। আবার যখন একই দিকে যায় তখন কি মনে হয়, যে অনেক স্লো হয়ে গেছে না? তো তার মানে হচ্ছে আসলে দুটো গতিবেগ বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে এরপরে হচ্ছে আমার রিলেটিভ ভেলোসিটিটা বের হয়। আর নৌকা ও স্রোতের অঙ্ক, এটাও আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য।
স্রোতের অনুকূল মানে কি, ধরেন স্রোত এদিকে ঠেলতেছে আর নৌকা যদি এদিকে যায়, তাহলে দুইটা মিলে কি টোটাল ফোর্সটা পাচ্ছে না? তো স্রোতের অনুকূলে যখন নৌকা যাবে তখন তার কার্যকর বেগ হয়ে যাবে কি নৌকার প্রকৃত বেগ প্লাস স্রোতটাও তাকে হেল্প করতেছে। উজান থেকে যদি ভাটিতে যায় আর কি, তাহলে সে এমনিতে স্রোতের কারণে কিছু যাইতো, আবার তার নিজের বেগও কাজ করতেছে, তিন টোটাল তার অনুকূলে বেগ হয়ে যাবে দুইটা যোগফল। আর যদি প্রতিকূলে যেতে চায় তাহলে স্রোতের বেগটাকে ওভারকাম করে বাকি বেগটা হচ্ছে তার কার্যকরী বেগ হবে। সো প্রকৃত বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ দিলে বাকিটা হচ্ছে পাবো আমি তার কার্যকরী বেগ। এই জিনিসটাকে যদি আপনি মানে ইন্ডিভিজুয়াল উল্টা করে যদি প্রকাশ করেন যে অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ দুটাকে যোগ দিয়ে দুইটা ভাগ দিলে আমি পাবো হচ্ছে নৌকার বেগ। যে নৌকার বেগ পাওয়ার জন্য কি করতে হবে, অনুকূল এবং প্রতিকূলের বেগকে যোগ দিয়ে দুইটা ভাগ দিতে হবে। আর যদি স্রোতের বেগ জানতে চাই তাহলে এই দুটাকে কি করতে হবে, বিয়োগ দিয়ে তারপর দুইটা ভাগ দিতে হবে। নৌকা স্রোতের থেকে জাস্ট এই ছোটখাটো জিনিসগুলো মাথায় রাখলে হচ্ছে এমসিকিউতে নর্মালি এর চেয়ে বেশি পেঁচাবে না। আচ্ছা, এগুলো গেল হচ্ছে ফর্মুলা, ঐকিক নিয়ম রিলেটেড কি কি আসতে পারে। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন করা শুরু, যে 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক, কারণ অনেকগুলো অথবা, 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক, তারা একটা কাজ করতে পারে 52 দিনে। ঠিক আছে, আলাদা আলাদা কিন্তু, অথবা মানে কি আলাদা আলাদা। তাহলে বলছে একই কাজ একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক কত দিনে করতে পারবে, মানে একজন একজন করে যদি আমি নিই। তাহলে এখন চিন্তা করেন তো আমরা কি করতে হবে, যে এরকম 3টা ভেরিয়েবল ইউনিট পুরুষ, মহিলা এবং বালক, তাহলে এইসব ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে সবগুলোকে একটা সেম ইউনিটে কনভার্ট করা। আমরা সবাইকে যদি পুরুষে নিয়ে আসতে পারি তাহলে আমরা কাজটা ইজিলি করতে পারবো, তাই না? তো 2 জন পুরুষ ইকুয়াল টু হচ্ছে 3 জন মহিলা, আবার ইকুয়াল টু হচ্ছে 4 জন বালক। এটা হচ্ছে এখান থেকে পিক করার মতো লাইন, কারণ তারা তাদের ক্ষমতা ইকুয়াল বলেই কি তারা 52 দিনে করতে পারে। তাহলে চিন্তা করেন, প্রথমে হচ্ছে 3 জন মহিলা ইকুয়াল টু হচ্ছে 2 জন পুরুষ, তাহলে একজন মহিলা কত হবে, 2/3 জন পুরুষ, তাই না? আবার সেম ভাবে 4 জন যদি হয় বালক, 4 জন বালকের এগেনস্টে 2 জন হচ্ছে পুরুষ, তাহলে একজন বালকের এগেনস্টে কি হবে, 2/4 বা হাফ জন হচ্ছে পুরুষ। তার মানে একজন মহিলার জন্য 2/3 পুরুষ, একজন বালকের জন্য হচ্ছে হাফ পুরুষ। তাহলে এখন আমি যদি বের করি যে তাহলে আমার কি করতে হবে ফাইনালি, একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক, তাই তো? তাহলে চিন্তা করেন তো, একজন পুরুষের জন্য তো 1 আসলো, প্লাস একজন মহিলার জন্য কত আসবে, একজন মহিলা ইকুইভ্যালেন্ট টু কতজন পুরুষ, 2/3, তো 2/3 প্লাস একজন বালক ইকুয়াল টু কতজন পুরুষ, হাফ জন। সেই টোটালটা যোগ দিলে আমরা এই একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক এই 3 জনের সামেশনটা পাবো ইন টার্মস অফ পুরুষ। সেটাকে লসাগু করে ফেলেন, 3 দুগুণা 6, 6 4 3, মানে 13/6 জন হচ্ছে পুরুষ। সোজা কথায় আলাদা আলাদা একজন করে না বলে একবারে যোগ দিয়ে ফেললে টোটাল পুরুষের সংখ্যা কত, 13/6 জন। এখন তাহলে কত দিন লাগবে, তাহলে এখন আমরা উপরের লাইন থেকে আসি, 2 জন পুরুষ কাজটা করতে পারতো 52 দিনে, তাইলে 13/6 জন পুরুষ করতে পারবে কত দিনে? 2 জন পুরুষ কাজ করতে পারতো 52 দিনে, তাহলে একজন করতে পারতো কি 52 ইন্টু 2, মানে 2 জন করতো 52 দিনে, তাহলে একজনের জন্য সময় আরো বেশি লাগবে, তাহলে 52 গুণ 2 দিনে। আর যদি 13/6 নেই তাহলে কি হবে, জাস্ট এটা 52 ইন্টু 2 আর 13/6, তার মানে নিচে হবে 13 আর এটা উপরে চলে আসবে আর কি, মানে ভাগ যেহেতু, সেটা ক্যালকুলেশন করে ফাইনাল অ্যান্সার হবে 48 দিনে। বুঝতে পারছেন মেথডটা? যদি এরকম 2 বা 3টা ভেরিয়েবল থাকে তো আমরা হচ্ছে একটা ভেরিয়েবলে কনভার্ট করে দেন ওইখান থেকে হচ্ছে ম্যাথটা সলভ করব, তাহলে খুব দ্রুত সলভ হয়ে যাবে আর কি। সে প্ল্যাটফর্মে ম্যাথ চলে আসলো, ঘন্টায় 60 কিলোমিটার বেগে, তার মানে তার ভেলোসিটি দেওয়া হচ্ছে 60 kmph। যেটাগুলো আমরা পিক করব, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, আর 300 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম ক্রস করছে, সো প্ল্যাটফর্মের লেন্থ কত, 300 মিটার।
তো টোটাল দৈর্ঘ্য ট্রেনটাকে ক্রস করতে হবে কত? 400 মিটার। এই টোটাল তার এস হবে কত? 400 মিটার। কারণ প্ল্যাটফর্ম ধরলাম এটা, এবং ট্রেনের শেষ প্রান্তটা যখন পুরো প্ল্যাটফর্মকে ক্রস করে যাবে তখনই ট্রেনটা পুরোপুরি ভাবে প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে বলে ধরে নেওয়া হবে। তো প্ল্যাটফর্মের লেন্থ এবং ট্রেনের লেন্থ দুটো যোগ দিলে আমরা পাবো হচ্ছে টোটাল এস। তো বলছে কত সময় লাগবে, তো এস ইকুয়াল টু ভিটি, টি সমান সমান এস বাই ভি। এস হচ্ছে 400 মিটার, খেয়াল করেন এস হচ্ছে 400 মিটার আর ভি আছে কিসে? কেএমপিএইচ এ। তাহলে কি দুটা সেম ইউনিটে আছে? যেটা কিন্তু সেম ইউনিটে নাই, তো আমার ইউনিটটা সেম করতে হবে। এক্ষেত্রে একটা শর্টকাট আপনারা মাথায় রাখবেন, কিলোমিটার পার আওয়ার কে 60 কে জাস্ট মিটার পার সেকেন্ডে আনার জন্য আমার 5/18 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। কেএমপিএইচ কে 5/18 দিয়ে গুণ দিলে এটা চলে আসে মিটার পার সেকেন্ডে। তো কাটাকাটি করলে এখানে দেখবেন 50/3। তাহলে ভেলোসিটি 60 কেএমপিএইচ বলা যে কথা, 50/3 বলা একই কথা। তাহলে এখন আপনারা বসাইতে পারেন এসও মিটারে আর ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড। তো 50/3 মানে হচ্ছে উপরে 3, 5 8 40, 3 8 24। আমাদের টোটাল টাইম লাগবে হচ্ছে 24 সেকেন্ড। 24 মিনিট আবার কেউ ভুলে দাগাই দেন না, কিন্তু কাছাকাছি অপশন দিয়ে জাস্ট ইউনিট গুলো চেঞ্জ করে দেয় যাতে ভুল করে আর কি সময়। ওকে, আছেন তো আপনার সাথে? বুঝতেছেন? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, কোনো প্রবলেম পড়লে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, এখন দেখেন ওই যে শর্টকাটের একটা টাইপ চলে আসছে এখানে, যে দুইজন মিলে করতে পারে 12 দিনে, একজন করতে পারে 16 দিনে, তাহলে আরেকজন করতে কতদিন লাগবে? মনে আছে এরকম একটা শর্টকাট? যদি মনে না থাকে আবার দেখে আসি। এই যে দেখেন, দুইজন মিলে, যে 4 নাম্বারটা, দুইজন মিলে করতে পারবে এত সময়ে, একজন করতে পারবে এত সময়ে, আরেকজন করতে কত লাগবে? তাহলে উপরে গুণ দিব হচ্ছে দুইজন মিলে কত আর একা কত, নিচে ডিভাইডেড বাই হচ্ছে তাদের বিয়োগফল, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। যদি শর্টকাটে দেখি আর কি, তাহলে উপরে কি হবে? এক্স ইন্টু ওয়াই আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে 16 গুণ 12 ডিভাইডেড বাই 4, 4 4 16, 4 12 কত? 48। বুঝতে পারছেন? তাহলে 48 দিন তার কি করতে, একা করতে লাগবে, কিন্তু অপশনে কিন্তু প্রশ্নে কিন্তু বলে নেই যে একা করতে কতদিন লাগবে, বলছে কতদিন বেশি লাগবে। একটু খেয়াল করবেন, এই কিওয়ার্ড গুলোর কারণে কিন্তু ভুল হয়ে যায়। বলছে কত সময় বেশি লাগবে, তার 48 দিন লাগবে, এটা ঠিক আছে, কিন্তু তার চেয়ে বেশি লাগবে কত? একা করতে পারতো 16 দিনে, তার লাগবে 48, তো বেশি কত? 48 মাইনাস 16, মানে 32 দিন হচ্ছে বেশি লাগতেছে আগের চেয়ে। অ্যান্সার হচ্ছে 32। বুঝতে পারছেন? এটা হচ্ছে শর্টকাট দিয়ে। আবার এগুলো কিন্তু আপনার ইয়ে আছে, মানে যদি আপনি শর্টকাটে করতে না চান আর কি, তাহলে হচ্ছে আপনারা মানে যেটা নর্মাল প্রসিডিউর, সে নর্মাল প্রসিডিউর দিয়ে করতে পারেন। যে একত্রে, আগে হচ্ছে একত্রে একটা হিসাব করবেন, যে একত্রে করতে 12 দিন লাগে একটা কাজ করতে, তাহলে একদিনে সে কতটুকু কাজ করতে পারে? 1/12। আবার জনির ডাটা দেওয়া আছে, তো জনির জন্য 16 দিনে করতে পারে একটা কাজ, তাহলে একদিনে করতে পারে কি? 1/16। তারপর হচ্ছে আপনারা কি করবেন, এই পমিটটা বের করবেন। সো একসাথে করলে একদিনে লাগে 1/12, জনির লাগে 1/16, বিয়োগ দিলে কি পমিটটা বের হয়ে যাবে না? লসাগু করলে দেখবেন যে 1/48, এটা হচ্ছে পমিটটা আসে। তো এখান থেকে বের হয়ে গেল পমি একদিনে করে 1/48, সো তার টোটাল করতে লাগবে কত? 48 ডেজ। এটি হচ্ছে আমরা শর্টকাট দিয়ে বের করে আনছি। তো শর্টকাট দিয়ে করাটা অবভিয়াসলি টাইম সেভ করবে আপনাদের। আচ্ছা, এবার দেখেন ওই যে সেম কাজ, ওই যে একই কাজ যদি থাকে, এগুলোতে আমরা হচ্ছে শর্টকাট অ্যাপ্লাই করব। 10 জন পুরুষ 6 ঘন্টা কাজ করে 14 দিনে যে কাজটা করবে, সেটা 10 দিনে 12 জন পুরুষ করবে, তাহলে কত ঘন্টা লাগবে? তার মানে আপনাদের পিক করতে হবে যে কাজের পরিমাণটা সেম, তাহলে প্রথম কেসের সব ভেরিয়েবলের গুণফল ইকুয়াল টু হবে দ্বিতীয় কেসের সব ভেরিয়েবলের গুণফল। তাহলে প্রথম কেসে 10 জন পুরুষ 14 দিন কাজ করছে আর ডেইলি 6 ঘন্টা করে, 14 × 6 করে হচ্ছে ঘন্টা আসছে, আর 10 জন পুরুষ হচ্ছে পুরুষের সংখ্যা, ইকুয়াল টু হবে কি, যেহেতু সেম কাজ
12 জন পুরুষ 10 দিনে করছে, আর প্রতিদিন কত আওয়ার করে খাটছে সেটা আমি জানি না। তাহলে এখান থেকে জাস্ট আওয়ারটা বের করবেন। 10, 14, 6, নিচে 12, 10, 10 10 কাটা 2, 7, অ্যান্সার হচ্ছে 7 আওয়ার। বুঝছেন তো কিভাবে শর্টকাট গুলো অ্যাপ্লাই করবেন? তো ভাইয়া হ্যাঁ বলেন। আগেরটা বিয়োগ হইলো, এটা গুণ হইলো কেন? আচ্ছা দেখেন, আগেরটা বিয়োগ কিভাবে হয়েছে, এটা হচ্ছে বলছিল যে এই টাইপটা কিন্তু আলাদা। এই টাইপটা হচ্ছে যে একটা কাজ 2 জন মিলে একসাথে করবে, প্রথম লাইনে বলবে, এরপরে বলবে একা করতে কতদিন লাগে, তারপরে আপনি মানে প্রথম জনেরটা দেওয়া, একসাথে করতে কত লাগে সেটা দেওয়া, দ্বিতীয় জনেরটা বের করবেন। হ্যাঁ, এটা একটা টাইপ। এখানে বলছে 10 জন মিলে এত ঘন্টা বা এতদিন কাজ করে যে কাজটা করবে, সেম কাজটা করতে 12 জনের 10 দিনে কত ঘন্টা লাগবে। তো এখানে কি আলাদা করে কি বলছে যে প্রথম জনের এতটুকু লাগে বা দ্বিতীয় জনের কতটুকু লাগবে? এখানে কিন্তু অ্যাজ এ হোল পুরো কাজটা সলভ করতে বলা হয়েছে। তো আমরা এখানে ধরে নিছি প্রথম কেজের ওয়ার্ক ইকুয়ালস টু দ্বিতীয় কেজের ওয়ার্ক, ধরে সেখান থেকে আমরা জাস্ট বের করে ফেলছি। আগের অঙ্কে যেটা ছিল আলাদা আলাদা, যে 2 জন মিলে করলে এত, প্রথম জন করলে এত, সো দ্বিতীয় জন করলে কত, এই দ্বিতীয় জনেরটা আলাদাভাবে বের করতে গিয়ে আমাদের কি করা লাগছে, টোটাল থেকে প্রথম জনেরটা বিয়োগ দেওয়া লাগছে। বুঝতে পারছেন? এখানে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল কারোর জন্য করতেছি না, এখানে আমরা টোটাল করতেছি। ওকে, এই দেখেন এই খাবারের মজুদ রিলেটেড ম্যাথ, এগুলো হচ্ছে খুব ইন্টারেস্টিং। যে একটা দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল বা আছে, 5 দিন পর 100 জন লোক এখান থেকে কি করবে, চলে যাবে। তাহলে বাকি খাদ্যে আর কতজন চলবে? মানে আপনাদের এখানে বলবে কিছু লোক চলে গেছে, অথবা বলবে যে কিছু লোক হচ্ছে অ্যাড হয়েছে নতুন করে। তাহলে এখন কিভাবে এটা মিলানো যায়? আপনাদের মিলানোর জন্য একটা ইজি ওয়ে বলি, যে আপনারা ধরে নেবেন প্যাকেট, হ্যাঁ, মানে একটা লোক একদিনে একটা প্যাকেট খাবার খাবে, তাহলে আপনাদের জন্য বোঝাটা খুব ইজি হবে। দেখেন একটা দুর্গে কি হয়েছে, 500 জন লোক ডেইলি তো খাবে, তাই না? তাহলে 500 জন লোকের জন্য একদিনে লাগবে কয়টা, 500 প্যাকেট। তাহলে 20 দিনে কত লাগবে, 500 প্যাকেট ইন্টু 20, তার মানে কি বলতে পারি আমি 10,000 প্যাকেট। বুঝা গেল? সো ওই দুর্গে টোটাল 10,000 প্যাকেট খাবার হচ্ছে শুরুতে রাখা আছে। ওকে, নাইস। এবার বলছে 5 দিন পর, 5 দিন এভাবে গেল, যাওয়ার পর 100 জন লোক এখান থেকে চলে গেছে। কিন্তু 5 দিন তো এই 500 জন লোক তো খাইছে এখানে, তাই না? 5 দিন খাওয়ার পরে 100 জন গেছে, তাহলে 5 দিন পর্যন্ত হিসাব করি আমরা। 5 দিন পর্যন্ত কি 500 জন লোকই খাইছে না? তো 5 দিনে কি পরিমাণ প্যাকেট শেষ হয়েছে? 500 জন লোকই খাইছে 5 দিন, তাহলে 5 5 কত, 2500 প্যাকেট কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে 5 দিনে। তাহলে রিমেইনিং প্যাকেট কত, 7,500 প্যাকেট রয়ে গেছে না? বুঝতেছেন আগানোর প্রসিডিউরটা? এবং এখন লোক সংখ্যা কমে হয়ে যাবে কত, 100 লোক চলে গেছে, তো এখন লোক হয়ে যাবে 400। এই 400% বলছে কি বাকি খাদ্যে আর কতদিন চলবে, তো 400% রয়ে গেছে, আর প্যাকেট রয়ে গেছে 7,500টা। আপনাদের কাজ খুবই ইজি, 7,500 ডিভাইডেড বাই কি 400, বা সোজা কথায় 75/4, 4 18 72, মানে 18/3। বুঝতে পারছেন কনসেপ্টটা? এই কনসেপ্টটা যদি বুঝেন তাহলে এই রিলেটেড অঙ্কে কিন্তু আটকাবেন না। কোশ্চেন ছিল একটা হচ্ছে ওই যে 500 জন লোককে তো হচ্ছে আমি প্রথম দিনে খেয়ে ফেললাম হচ্ছে 10,000 প্যাকেট, তো বলছে যে 5 দিন পরে, তার মানে বাকি থাকে 4 দিন যদি হিসেব করি, তাইলে কি জাস্ট 10,000 কে 4 দিয়ে গুণ দিলে হওয়ার না না, দেখেন আমি আপনাকে আবার একটু বলি, কনসেপ্টে হয়তো ঝামেলা হচ্ছে। 500 জন লোকের জন্য 20 দিনের টোটাল খাবারটা আমি শুরুতে হিসাব করে ফেলছি। এটা কিন্তু 20 দিনের টোটাল খাবার, এটা বুঝতে পারছেন? জি জি জি। এটা 20 দিনের টোটাল খাবার, 10,000 প্যাকেট একদম দুর্গে ঢোকায়, দুর্গের গেট ধরেন বন্ধ করে দিল, ভিতরে 20,000 প্যাকেট খাবার আছে। তাহলে প্রথম একটা দিন যখন যাবে 500 জন মিলে 500 প্যাকেট খাবে, এর বেশি তো আর খাবে না, মানে যেহেতু কিছু বলে নাই আমাদেরকে। বুঝতে পারছেন? এভাবে 5 দিনে 2500 প্যাকেট খেয়ে ফেলবে। এরপর আমাদের ডাটা চেঞ্জ হয়েছে, এরপরে বাকিটা আমরা হচ্ছে এভাবে করে ফেলছি। তাহলে দেখেন এরপরে গুলো খুব ইন্টারেস্টিং হবে। ছাত্রাবাস 30 জনের 32 দিনের খাদ্য আছে, তাহলে আবারও প্যাকেট ধরেন 30 জন প্রত্যেক দিন, তাহলে 30 প্যাকেট,
আর 32 দিনের খাবার দেওয়া আছে। তো 30 গুণ 32 কত? 960টা প্যাকেট খাবার ওখানে দেওয়া আছে। আচ্ছা, এখন বলছে কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনেই সেই খাবারটা শেষ হয়ে গেল। ঠিক আছে, 20 দিনে সেই খাবারটা কি হয়েছে? শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে উল্টা করে বলছে নতুন ছাত্রের সংখ্যা কত। 20 দিনে টোটাল খাবার আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা কিভাবে বের করবো বলেন তো? এখন উল্টা করে ভাগ দিবেন, যে টোটাল প্যাকেট তো ছিল 960টা, এবং এখানে কিন্তু বলে নাই যে 5 দিন পর নতুন ছাত্র আসছে বা 10 দিন পর নতুন ছাত্র আসছে। আমরা ধরে নিব প্রথম দিনেই এই কি নতুন ছাত্রগুলো কি হয়েছে? অ্যাড হয়ে গেছে। তো 30 জনের সাথে আরো ধরবো কি এক্স পরিমাণ ছাত্র হয়তো অ্যাড হয়েছে। তো টোটাল 960 প্যাকেট ছিল, এটাকে 20 দিনে শেষ করে ফেলছে। তাহলে ভাগ দিলে কি পার্সনের সংখ্যা চলে আসবে না, যে কতজন মিলে তাহলে শেষ করছে? তো 960 ভাগ 20 হচ্ছে কত? 48 জন। সো ওই ছাত্রাবাসে আসলে 48 জন লোক ছিল, যার কারণে 20 দিনে 960 প্যাকেট শেষ হয়ে গেছে। তাহলে নতুন ছাত্র কয়জন আসছে? দেওয়া ছিল 30 জনের জন্য, খাইছে 48 জন। তো নতুন ছাত্র হচ্ছে 48 বিয়োগ 30 বা 18 জন। সো অ্যান্সার হচ্ছে 15টাই ভাগ। ভাইয়া যদি বলতো যে কতদিন পরে, তাহলে এই অঙ্কটা কিভাবে সলভ করে দিত? মানে কতদিন পরে? কতদিন পরে আসছে? জি, যদি এই ইনফরমেশন দিয়ে বলতো যে কতদিন পরে আসছে, তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যেত না। কারণ কতদিন পরে আসছে সেটা দেখেন উপরের অঙ্কে বলা ছিল যে কতদিন পর আসছে সেটা বলে দেওয়া, আমরা ওই হিসাবে বাদ দিয়ে বাকি প্যাকেটের সংখ্যাটা আমরা এখান থেকে কি করছি? বের করে ফেলতে পারছি। এখন ধরেন এখানে কতজন নতুন ছাত্র সেটাও বলা নাই, আবার কতদিন পর আসছে সেটাও বলা নাই। দুইটা আননোন থাকলে কিন্তু সলভ করতে পারবো। পারবো না ভাইয়া। মানে হয়তো পারবো অনেক ইকুয়েশন দিয়ে, কিন্তু এমসিকিউ তে আসবে না এটা। ও, মানে আরো ইনফরমেশন দেওয়া থাকবে যদি দিন চাই, আর তাই একটু না? ইনফরমেশন দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা। কিন্তু মেইন কনসেপ্ট হচ্ছে আপনার যে প্যাকেট ধরে নেবেন, যে একজন লোক একদিনে একটা প্যাকেট খাবে, এই কনসেপ্ট ধরে হচ্ছে আপনার আগামী। দেন শুরুতে টোটাল প্যাকেটের সংখ্যাটা বের করে ফেলবেন। এরপর আপনার শর্ত অনুযায়ী যদি বলে 5 দিন এতজন ছিল, ওইটা মাইনাস করে দিবেন যেটা খেয়ে ফেলছে, তাহলে বাকিটা চলবে কয় দিনে বা কয়জন অ্যাড হওয়াতে এটা শেষ হয়ে গেল। হ্যাঁ, এভাবে আগেতে দেখবেন, তাহলে সুবিধা হবে। তারপর ওই যে আবার ওই কাজের অঙ্ক, একটা কাজ ক সে হচ্ছে 15 দিনে করতে পারে, আর খ হচ্ছে সেম কাজটা কি করতে পারে? 10 দিনে করতে পারে। তারা একত্রে 4 দিন কাজটা করছে, তাহলে আর কতটুকু বাকি ছিল? এখন কিন্তু আর শুরু থেকে ধরার দরকার নাই, আপনারা সব কি করবেন? একদিনে কে কতটুকু কাজ করে এটা বের করে ফেলবেন। ক 15 দিনে করে একটা কাজ, তাহলে একদিনে করে 1/15টা কাজ, প্লাস যেহেতু একত্রে করছে। খ 10 দিনে করে একটা কাজ, একদিনে করে 1/10 কাজ। এই দুটাকে যোগ দিলে কি আপনারা তাদের একত্রে কাজের পরিমাণ বের করে ফেলতে পারবেন না? হ্যাঁ, 15 আর 10 এর এলসিএম হবে 60, 4 যোগ 3 মানে 7/60 অংশ তারা হচ্ছে কি করতে পারবে? একদিনে করতে পারবে। এটা কিন্তু একদিনে। তাহলে 4 দিনে কত হবে? জাস্ট 4 দিয়ে কি হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে। তো 4 দিনে কি হবে? 4 দিয়ে মাল্টিপ্লাই, 4 সাথে 28/60 অংশ। তাহলে বলছে রিমেইনিং কত? সো 1 থেকে এই 28/60 যদি বাদ দিয়ে দেন, তাহলে হচ্ছে তাদের রিমেইনিং অংশ যেটা সেটা থেকে যাবে। বুঝতে পারছেন? খুবই ইজি ম্যাথ আসবে, যেহেতু খুব দ্রুত মিলাইতে হবে। সো আপনাদের মানে এখানে প্যারা হবে না, মেইন কনসেপ্টটা বুঝতে পারলেই বাকি কাজ আপনারা দ্রুত আগে যেতে পারবেন। তো খুব বড় বড় অঙ্ক নিয়ে এখনই মাথা ঘামানো দরকার নেই। চৌবাচ্চার অঙ্ক, এখানে জাস্ট আপনাদের খেয়াল রাখতে হবে যে কোন পাইপটা দিয়ে চৌবাচ্চা ভর্তি হচ্ছে এবং কোন পাইপটা দিয়ে চৌবাচ্চা খালি হচ্ছে। যদি ভর্তি হয় সবগুলো দিয়ে তাহলে যোগ দিয়ে ফেলবেন, আর যেটা দিয়ে খালি হবে সেটাকে জাস্ট বিয়োগ করবেন। তাহলে দেখেন 8 ঘন্টায় প্রথম নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয়, 12 ঘন্টায় পূর্ণ হয়, তৃতীয়টা দিয়ে 24 ঘন্টায় পূর্ণ হয়। আবারও সেম কনসেপ্ট, যে 8 ঘন্টায় পূর্ণ করে একটা চৌবাচ্চা, তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়? তাহলে দেখেন 3টা নল দিয়ে যদি আমি বের করি যে 1 ঘন্টায় 3টা নল কিন্তু একসাথে খুলে দিছে, তাহলে বলছে চৌবাচ্চাটি 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে আমরা কি বের করি 1 ঘন্টায় 3টি নল মিলে কতটুকু পূর্ণ করে।
প্রথম নল 1 ঘন্টা কতটুকু পারবে বলেন তো? 8 ঘন্টায় পূর্ণ করে একটা চৌবাচ্চা, তাহলে 1 ঘন্টা করবে 1/8। দ্বিতীয় নল 1/12, তৃতীয় নল 1/24। সবগুলা প্লাস দিলাম কেন? কারণ সবাই হচ্ছে কি করতেছিল, মানে পূর্ণ করতেছে। তাহলে এলসিএম হচ্ছে 24, 3, 2, 1, 3, 2, 5, 1, 6 আর নিচে 24, মানে 1/4 আসবে আর কি। 6/24 1/4 অংশ। তিনটা নল মিলে 1 ঘন্টায় কমপ্লিট করে 1/4 অংশ। তাহলে 3/4 অংশ, 3/4 কত সময়? আপনি উল্টা করে লেখেন 1/4 অংশ কমপ্লিট হইতে সময় লাগে কত? 1 আওয়ার। তাহলে 3/4 বা 3/4 অংশ কমপ্লিট হতে সময় লাগবে কত? তাহলে কত আসবে বলেন তো? 3 ঘন্টা। 4 ভাগের 1 ভাগ হইতে লাগে 1 ঘন্টা, 4 ভাগের 3 ভাগ হইতে লাগবে 3 ঘন্টা, পুরোটা পড়তে লাগবে 4 ঘন্টা। ইজি। আবারও সেম কনসেপ্ট, যে সেতু এবং প্ল্যাটফর্মের ক্ষেত্রে একই কথা, যে টোটাল দৈর্ঘ্য কি হবে? ট্রেন প্লাস সেতু। তাহলে টোটাল এস এখানে কত হবে? ট্রেনের দৈর্ঘ্য 700 প্লাস সেতুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, এবং সূত্র হবে এস ইকুয়াল টু ভিটি, একই কথা। তাহলে বলছে সেতুটার দৈর্ঘ্য কত? তো টোটাল দৈর্ঘ্য 700 প্লাস সেতুর দৈর্ঘ্য এক্স, ভি হচ্ছে কত? 72 কিলোমিটার পার আওয়ার। ওই যে একই কথা, কিলোমিটার পার আওয়ার কি কিভাবে কনভার্ট করবো? 5/18 দিয়ে গুণ দিব। সো 72, এটাকে 5/18 দিয়ে গুণ দিলে চলে আসবে মিটার পার সেকেন্ড। তাহলে টাইমটা বসাইতে হবে সেকেন্ডে, 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। ব্যাস, এখান থেকে ক্যালকুলেট করে এক্স এর ভ্যালু বের করবেন। 4×18 72, 4×5 20, 20 × 60, তার মানে কত? 1200। এ পাশে আসতেছে 1200। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 1200 থেকে 700 বিয়োগ দিলে 500 মিটার। তো প্ল্যাটফর্ম এবং ব্রিজ রিলেটেড ম্যাথ গুলো একই কনসেপ্ট আমরা করে ফেলতে পারি। ওই যে নৌকা এবং স্রোতের অঙ্ক শুরুতে আমরা দেখে আসছিলাম। লঞ্চের বেগ, মানে শুধুমাত্র নৌকার বেগ হচ্ছে 15 kmph ঘন্টায়, স্রোতের বেগ হচ্ছে কি 5 kmph। তাহলে আমাদের কি জানতে চাইছে? নদী পথে আমরা 40 কিলোমিটার দূরত্ব কি করব? অতিক্রম করে পুনরায় ফিরে আসবো। তার মানে ধরেন এ থেকে বিতে গেলাম, এ থেকে বিতে। তাহলে একবার নিশ্চয়ই একবার অনুকূলে যাব, আরেকবার প্রতিকূলে যাব। তাহলে অনুকূলে যখন যাব দূরত্ব সেম, অনুকূলে কি হবে? যোগ হয়ে যাবে। 15 যোগ 5 মানে হচ্ছে 20। এটা কিন্তু বেগ বের করতেছি। আবার বেগটা প্রতিকূলে যখন হবে তখন কি হবে? বিয়োগ হয়ে যাবে। 15 বিয়োগ 5 মানে হচ্ছে কত? 10। তাহলে এখন আমাদের বের করছে টাইম। যাওয়ার সময় একটা s/v, আসার সময় আরেকটা s/v, সেম দূরত্ব। তাহলে যাওয়ার সময় ধরলাম অনুকূলে, তাহলে 40/20, আসার সময় প্রতিকূলে 40/10। যেহেতু বেগ হচ্ছে kmph এ আর দূরত্ব হচ্ছে কিলোমিটারে, সো টাইমটা সরাসরি আওয়ারে আসবে, এবং অপশনে সব আওয়ারে দেওয়া, কোনো ঝামেলা নাই। এখানে 2 ঘন্টা আর এখানে 4 ঘন্টা, টোটাল হচ্ছে 6 আওয়ার। এই টাইপের অঙ্ক আসবে অনুকূল প্রতিকূল মিলে একবারে। আচ্ছা, চার্জ শেষ হয়ে গেছে, আমাকে 1 মিনিট দিবেন। শুনতে পাচ্ছেন আমাকে? ভাইয়া অঙ্কটা আরেকটু বলি তো। আচ্ছা, দাঁড়ান। ভাইয়া ইকুয়েশনের পার্টটা একটু এক্সপ্লেইন করেন আবার কাইন্ডলি। মানে ইকুয়েশনটা কিভাবে আসছে? জি জি, একটু কমপ্লেক্স তো এই জন্য। আচ্ছা, ইকুয়েশনটা আসছে হচ্ছে কি, দেখেন, মানে আপনার টোটাল টাইমটা বের করতেছি। আমাদেরকে বলছে যে নদী থেকে 40 কিলোমিটার অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসবে। তার মানে একবার আপনি এ থেকে বিতে যাবেন, আবার বি থেকে এতে কি করবেন? ব্যাক করবেন, তাই না? তাহলে আপনার 2টা টাইম লাগবে এখানে। একটা টাইম হচ্ছে t1, আরেকটা টাইম হচ্ছে t2। ঠিক আছে, তাহলে ধরে নিলাম আপনারা প্রথমে হচ্ছে অনুকূলে যাব এবং
আসার সময় প্রতিকূলে ব্যাক করবো, তাই তো? দুইটার যে কোনো একটা তো হইতেই হবে, তাই না? সো আমরা আলাদা আলাদা করে দুইটা টাইম বের করব, এবং ফর্মুলা হচ্ছে দুইটাতেই কি, যেহেতু এস ইকুয়াল টু ভিটি, তাহলে টাইম বের করব কিভাবে? টি ইকুয়ালস টু এস বাই ভি। তাহলে একবার স্রোতের অনুকূলে এস বাই ভি বের করব, আবার প্রতিকূলে এস বাই ভি বের করব। তাহলে অনুকূলে বেগ কত? দুটা যোগ হয়ে যাবে। বলা ছিল তার ইন্ডিভিজুয়াল নৌকার বেগ 15, স্রোতের বেগ 5, তাহলে যোগ হয়ে অনুকূলে বেগ হয়ে গেল কত? 20। প্রতিকূলে বিয়োগ হয়ে বেগ হয়ে গেল 10। বুঝতে পারছেন এতটুকু? জি। তাহলে অনুকূলের টাইম কত লাগলো সেটা যদি বের করি, তাহলে অনুকূলের দূরত্ব ডিভাইডেড বাই অনুকূলের বেগ, দূরত্ব তো দুই ক্ষেত্রেই 40, তো অনুকূলের ক্ষেত্রে 40 ডিভাইডেড বাই অনুকূলের বেগ হচ্ছে 20, এই যে 40/20, প্লাস প্রতিকূলেরটা একবারে বের করে ফেলছি, আবারও একটা এস বাই ভি, প্রতিকূলের দূরত্ব কত? 40, আর প্রতিকূলের বেগ কত? এই যে 10, এর জন্য 40/10। এবার বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন থাকলে জি বলেন। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছে আমাদের ক্লাসের। আবার পিতা পুত্রের বয়স রিলেটেড কিছু ম্যাথ আসে। পিতার বর্তমান বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ, আর 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। মানে দুইটা এরকম কন্ডিশন দিয়ে দিবে অলওয়েজ, দেন বলবে যে বর্তমান বয়সটা বের করো। তাহলে প্রথম লাইনে আসি, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। তাহলে ধরে নেই পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত? এক্স। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 4x, যেহেতু বলছে 4 গুণ 4x। আচ্ছা, নাইস। এবার বলছে কত? 6 বছর পূর্বে, যেটা মুছে দেই, 6 বছর পূর্বের কাহিনী বলতেছে। এবার 6 বছর পূর্বে যদি আমরা ফেরত যাই, তখন পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। 6 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল বলেন তো? x থেকে 6 বিয়োগ দিতে হবে না? হ্যাঁ, তাহলে 6 বছর পূর্বের কাহিনী যদি আমরা হিসাব করছি, হিসাব যদি করি, বলছে পুত্রের যে বয়স এটার 10 গুণ, মানে 10 ইন্টু পুত্রের বয়স ইকুয়াল টু হচ্ছে পিতার বয়স, তাই তো? যদি আমরা সিম্বলিক্যালি লিখি এভাবে, তাহলে 6 বছর পূর্বে পিতার বয়স কত হবে? -6, আর 10 ইন্টু পুত্রের বয়স কত হবে? x-6। ব্যাস, এই ইকুয়েশনটা জাস্ট আমাদের দাঁড়া করানোটাই দরকার ছিল। দেন আমরা সলভ করব 10x - 60। এখান থেকে সলভ করলে দেখবেন x এর ভ্যালু একবারে চলে আসবে 9। তাহলে x ধরছিলাম কত? পুত্রের বর্তমান বয়স সেটা হচ্ছে 9, তাহলে পিতার বর্তমান বয়স 4 9 36। এই দুইটা বর্তমান বয়সে কিন্তু বের করতে বলছে আর কি আমাদের। বোঝা গেল? তাহলে এখানে আমরা জাস্ট ইকুয়েশনটা দিব, ইকুয়েশন বানাতে পারলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, রিটেনে সিমিলার ওয়েতে করে দিয়ে আসলে হবে না? হ্যাঁ, মানে যদি টাইম না থাকে আপনাদের হাতে, সেম সিমিলার ওয়েতে বর্তমান লিখে 6 বছর পূর্বে পিতা 10 ইন্টু পুত্র, বা জাস্ট টাইম থাকলে একটু বয়সটা লিখবেন যে পিতার বয়স 10 ইন্টু পুত্রের বয়স, দেন জাস্ট ইকুয়েশন করে সলভ করে দিবেন, কোনো সমস্যা নেই। মানে একদম ধরি, মনে করি, ধরে ওভাবে লিখতে হবে, নট নেসেসারিলি। বুঝতে পারছেন? জি। তারপর হচ্ছে আর একটা ইকুয়েশন বেসড ম্যাথ, যে কলম বই খাতা এগুলার ম্যাথ আসে আর কি। কলম আর বইয়ের মূল্য একত্রে হচ্ছে কত? 95 টাকা। কলমের মূল্য হচ্ছে 15 টাকা বেশি, আর বইয়ের মূল্য 14 টাকা যদি কম হইতো, তাহলে বইয়ের মূল্য দ্বিগুণ হয়ে যেত। আবারও দুই টাইপের দুইটা কন্ডিশন আর কি। ধরলাম বইয়ের মূল্য হচ্ছে x টাকা, x, দুইটার যোগফল হচ্ছে 95, তাহলে কলমের দাম কত? 95 - x। ঠিক আছে, এটা হচ্ছে গেল 1 নাম্বার কথা। এবার শর্ত কি দিছে? কলমের মূল্য যদি 15 টাকা বেশি হইতো, কলমের মূল্য এখন কত? 95 - x। এটা বলছে যদি এটা 15 টাকা বাড়তো তাহলে যোগ 15, আর বইয়ের মূল্য যদি 14 টাকা কমতো, বইয়ের মূল্য ধরছে হচ্ছে x, এটা যদি 14 টাকা কমে তাহলে কত? x - 14, তাই না? বলছে তাহলে বইয়ের মূল্যের দ্বিগুণ, মানে বইয়ের যা মূল্য তার দ্বিগুণ হয়ে যেত কলমের। বুঝছেন ইকুয়েশনটা কিভাবে সাজাইলাম? ভাইয়া দেখা যাচ্ছে না। ভাইয়া মানে ইয়ে হয়ে গেছিল, পজ হয়ে গেছিল। আর এখন দেখা আরেকবার যাচ্ছে? বলেন।
জি জি। আচ্ছা, তাহলে এই যে আমরা বইয়ের মূল্য ধরে নিচ্ছিলাম এক্স, টোটাল মূল্য হচ্ছে 95, সো কলমের মূল্য হচ্ছে 95 মাইনাস এক্স। এটা প্রথম কথা। এরপর একটা শর্ত দিছে জি যে কিছু সার্টেন কন্ডিশন মেনটেন করলে কলমের মূল্যটা বইয়ের মূল্যের দ্বিগুণ হইতো। তাহলে এটা হচ্ছে কলমের পার্টটুকু, কলমের মূল্যটা বইয়ের মূল্যের কি হইতো, দ্বিগুণ হইতো। কি কন্ডিশন? যে কলমের দাম যা ধরছেন তা থেকে 15 টাকা বাড়বে এবং বইয়ের যা ধরছেন তাতে 14 টাকা কমবে, তাহলে দ্বিগুণ হবে। জাস্ট এই সলভ করা, সবাই সলভ করতে পারবেন, করে এক্স এর ভ্যালুটা বের করুন। ভাইয়া এবং অঙ্ক, ভাইয়া আপনি হ্যাঁ বলেন। আপনি যেই জায়গা থেকে ওই যে আপু বললো যে শুরু করতে, জাস্ট ওই জায়গা থেকে আবার আপনি হচ্ছে মানে নেটের কারণে হচ্ছে কথা আবার আটকে গেছিল। মানে ওই যে কলমের যে 95 মাইনাস এক্স প্লাস কোন জায়গা থেকে 15, শুরু করতে বলেন, শুরু থেকেই নাকি? শর্ত মতে থেকে শুরু করেন ভাই শর্ত মতে। থার্ড লাইন থেকে শুরু করেন 95 মাইনাস এক্স। হ্যাঁ ভাইয়া আপনার মনে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এখান আটকায় থেকে যাচ্ছে। শুরু করতেছি। এখন কি আটকে আসতেছে কথা? জি ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে না। না না না, এখন ঠিক আছে ভাইয়া। হ্যাঁ আমরা তো দেখতে ঠিক পাচ্ছি। আছে, না ভাইয়া ঠিক আছে, ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আমার দিকে তো internet বলে আছে। আর রেকর্ডও দাম যদি 14 টাকা কমতো, তো বইয়ের যে দামটা ধরছিলাম মাইনাস 14, কারণ বলছে 14 টাকা কমতে হবে, মাইনাস 14। তাহলে এই কন্ডিশন ফিল আপ করলে কলমের দামটা বইয়ের দামের দ্বিগুণ হতো। তো কলমের দামটা বইয়ের আমার দামের সমস্যা দ্বিগুণ, হচ্ছে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। ভাইয়া স্যাটেলাইটে পানি ঢুকছে, কথা শোনা যায় না ভাইয়া। তো দেন আমরা হচ্ছে জাস্ট মানে ইকুয়েশন ভাই এটা বুঝতে আমাদের কি পারছি, সমস্যা হচ্ছে নাকি? আমরা কি হেল্প করব যারা বুঝতে পারছি? আচ্ছা, আমার মনে হয় মানে আমি 2-3 বার বলেছি, এবং রেকর্ডিং এ যদি মানে কারো স্পেসিফিক্যালি এন্ডে সমস্যা হয়ে থাকে, এই জায়গাটুকু জাস্ট একটু রেকর্ডটা দেখে নেন। পরবর্তীতে আরো হয়তো ক্লাস আছে আপনাদের, আমরা তাহলে একটু পরে এসে যাই, পরের ম্যাথে আচ্ছা যাই। ভাই। আর 2টা ম্যাথ আছে আমাদের। এটা হচ্ছে যে সেই জনপ্রিয় বানর রিলেটেড ম্যাথ, ভাই আপনার এখানে নেটে সমস্যা, কথা আসতেছে না। কানেক্ট করতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া, মনে হয় ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলে ভালো হয়। কেউ কি বলবেন এখন দেখা যাচ্ছে কিনা? জি ভাই দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই আমাদের লাস্ট 2 ম্যাথ আর কি, যে 13 মিটার হচ্ছে টোটাল বাঁশের লেন্থ। প্রথম সেকেন্ডে সে 3 মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার আবার নেমে যায়। তাহলে হিসাবটা খেয়াল করেন যে 1 সেকেন্ড যখন যায় সে হচ্ছে 3 মিটার উঠে, তাহলে ধরলাম সেই পয়েন্টে পৌঁছাইছে 3 মিটার উপরে। 2 সেকেন্ডে গিয়ে সে আবার 1 মিটার নেমে যায়, তাহলে টোটাল তার গেইন কত? 2 মিটার না? 2 সেকেন্ড মিলে, কারণ প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে পরবর্তী সেকেন্ডে আবার 1 মিটার নেমে যায়,
সো আফটার 2 সেকেন্ড তার টোটাল গেইন হচ্ছে 2 মিটার। এই জিনিসটা বুঝতে পারছেন তো? জি ভাইয়া। তাহলে এভাবে ধরেন সে 2 সেকেন্ড মানে টোটাল 2 সেকেন্ডে সে যোগ বিয়োগ করে ব্যালেন্স করে 2 মিটার উঠে। তাহলে এভাবে যদি আমরা ধরি যে তাহলে 4 সেকেন্ড পরে সে কি 4 মিটার, এভাবে যাইতে যাইতে 10 সেকেন্ড পরে সে কত যাবে? 10 মিটার। 12 সেকেন্ডে 12 মিটার এরকম। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সে ফাইনাল যখন উঠবে তখন কিন্তু আবার নামার ক্যালকুলেশনটা আর করার দরকার নেই, তাই না? সে তো উঠেই পড়ছে, তারপর যে সে আবার নেমে যাবে এটা তো আর করার দরকার নেই। তো 10 সেকেন্ডে 10 মিটার পর্যন্ত গেল, এর পরবর্তী সেকেন্ডে সে কিন্তু 3 মিটার উঠে পড়বে, তার মানে 13 মিটার সে রিচ করে ফেললো, তাই না? তো 10 সেকেন্ডের সাথে প্লাস 1 সেকেন্ড করলেই সে কিন্তু এদিকে 3 মিটার রিচ করে ফেললো, 13 মিটার পৌঁছায় গেল। তো আমাদের টোটাল টাইম হচ্ছে এখানে 11 সেকেন্ড। আগের 10 সেকেন্ড হচ্ছে সে উঠে নেমে ব্যালেন্স করে আগাইছে, এবং লাস্টের 1 সেকেন্ডে সে 3 মিটার উঠে 13 মিটার ধরে ফেলছে। বুঝতে পারছেন? ওকে, আর লাস্ট ওয়ান, এটা একটা ইকুয়েশন বেসড ম্যাথ, যে একটা লঞ্চে হচ্ছে টোটাল যাত্রীর সংখ্যা হচ্ছে 50, মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। হ্যাঁ, তার মানে ধরে নেই যে টোটাল হচ্ছে যাত্রীর সংখ্যা কত? 50। এর মধ্যে কেবিনের যাত্রী সংখ্যা কত এটা জানতে চাইছে, ধরে নিলাম এক্স। তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত? 50 মাইনাস এক্স, তাই না? এই দুইটা জায়গা দিয়ে তো সবাই চলাচল করতেছে। ওকে, এখন বলছে ডেকের ভাড়া মাথা পিছু 15 টাকা আর মোট ভাড়া 1200 টাকা। খেয়াল করেন, মোট ভাড়া 1200 টাকা, তার মানে যোগ বিয়োগ করে টোটাল 1200 টাকার হিসাব আমার মিলাইতে হবে ডান পাশে। তাহলে ডেকের যাত্রী সংখ্যা 50 মাইনাস এক্স, আর প্রত্যেকে ভাড়া দেয় 15 টাকা করে। এটা তাহলে কি ডেকের থেকে টোটাল এত ভাড়া পাবো না আমি? প্লাস বলছে কেবিনের ভাড়াটা হচ্ছে ডেকের ভাড়া দ্বিগুণ। ডেকে যদি ভাড়া 15 টাকা দেয়, কেবিনের ভাড়া কত? 30 টাকা। একজনের ভাড়া 30 টাকা, টোটাল যাত্রী কত? এক্স সংখ্যা। এই হচ্ছে আমার ইকুয়েশন। এখান থেকে সলভ করে এক্স বের করব। এই কোয়েশ্চনটাকে বুঝছেন সবাই? ভাইয়া আরেকটু বলুন। আরেকবার বলতেছি, যে আমার টোটাল ভাড়ার হিসাব মিলাইতে হবে। বলছে টোটাল মোট ভাড়া 1200 টাকা তুলছে, তাহলে ডেকের যাত্রীর সংখ্যা কত? 50 মাইনাস এক্স। এই যে যাত্রীর সংখ্যা 50 মাইনাস এক্স, এবং প্রত্যেকে কত টাকা করে দেয়? 15 টাকা। সো ডেকের থেকে আমি টোটাল ভাড়া কত পাবো? 15 ইন্টু 50 মাইনাস এক্স। বোঝা গেল? আবার কেবিনের একজনের ভাড়া হচ্ছে ডেকের ভাড়া দ্বিগুণ। ডেকের ভাড়া 15 টাকা, কেবিনের ভাড়া কত? 30 টাকা একজনের, এবং কেবিনের যাত্রীর সংখ্যা এক্স জন। তাহলে টোটাল ভাড়া কত কেবিন থেকে? 30x। বোঝা গেল? সো ডেক এবং কেবিন দুইটা যোগ করে টোটাল হচ্ছে 1200 টাকা। তাহলে এখান থেকে সলভ করলে আমরা হচ্ছে কি করব? এক্স এর যে ভ্যালু সেটা বের করে ফেলবো, সেটাই আসবে 30, এবং সেটাই আমার অ্যান্সার, কেবিনের যাত্রীর সংখ্যা 30। বুঝতে পারছেন আশা করি সবাই? ভাইয়া এই বানরের ম্যাথে একটু যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, বানরের ম্যাথ বলেন। এখানে একটু কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, আমি যদি আবার ডেসক্রাইব করি, যে এটা হচ্ছে ধরেন 13 মিটার একটা লম্বা লাঠি। বানরের কন্ডিশন হচ্ছে সে প্রথম সেকেন্ড আপনি স্টপওয়াচ চালু করার পর 1 সেকেন্ডে সে 3 মিটার উঠবে, ধরলাম এখানে। তারপরের সেকেন্ডে আবার সে কি করে? 1 মিটার নেমে পড়ে। তাহলে ফাইনাল তার গেইন কি এখানে না? এটা কিনা 2 মিটার। সে 3 মিটার উঠছে, আবার 1 মিটার নিচের দিকে নামছে, তো ফাইনালি সে কি 2 মিটার উপরে আছে না এখন? বুঝতে পারছেন এটা? জি, এটা তো তো এই কাহিনীটা হইলো কি টোটাল 2 সেকেন্ডে। এই হচ্ছে আমাদের হিসাব, 2 সেকেন্ডে 2 মিটার। এরকম করে করে তাহলে 10 সেকেন্ডে 10 মিটার, 20 সেকেন্ডে 20 মিটার, এরকম সে যাইতেই থাকবে। কিন্তু আমাদের লেন্থ তো 13 মিটার। তো 10 সেকেন্ড পর্যন্ত আমরা যাবো। 10 সেকেন্ডে 10 মিটার সে ব্যালেন্স হয়ে পৌঁছাইছে, এবং এরপরে 11 নাম্বার সেকেন্ডে সে প্রত্যেক সেকেন্ডে যেহেতু 3 মিটার উঠে, 11 নাম্বার সেকেন্ডে সে লাফ দিয়ে কি 3 মিটার উপরে 13 মিটার হাইটটা রিচ করে ফেলবে না? ওখানে তো আমার অঙ্ক শেষ। এরপরে সে আবার নামছে কিনা সেটা তো আমাকে জানতে চায় না, বলছে বাসের উপর উঠতে কতক্ষণ লাগবে। 13 মিটার রিচ করা মানেই হচ্ছে আমার অঙ্ক শেষ। সো পরের 1 সেকেন্ডেই সেটা রিচ করছে, টোটালের জন্য 11 সেকেন্ড। ভাইয়া 2 সেকেন্ডে যদি 2 মিটার যায়, তাহলে তো 10 সেকেন্ডে 5 মিটার যাওয়ার কথা না? না,
2 না, সেকেন্ডে 2 মিটার, 5 মিটার। সেকেন্ডে 5 মিটার, মানে যত সেকেন্ড তত মিটার, তাই না ব্যাপারটা? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখানে 10-ই গিয়ে কেন থামলাম? ওই যে মানে আমরা হিসাব করতে থাকবো যে ধরেন 10-এ গিয়ে থামলো, ব্যাপারটা আসলে এমন না যে 10 সেকেন্ডে গিয়ে সে 10 মিটার হইলো, এরপর চাইলে আপনি 12 সেকেন্ডে 12 মিটার হিসাবটা করতে পারতেন, তাই না? কিন্তু 12তম সেকেন্ডে সে কিন্তু একবার উপরে 13 রিচ করে তারপরে আবার নিচে নামছে। তা আপনার অঙ্ক তো ওইখানেই শেষ, উপরে সে যখন টাচ করে আসছে, তাহলে সে আবার নিচে যে নামছে এরপরে যে আপনি হিসাব করবেন, এটা কি ভুল হয়ে গেল না তাইলে? জি। বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। আজকে একটা লং ক্লাস ছিল 2 ঘন্টার। সো অঙ্ক অনেকেই আশা করি বুঝতে পারছেন ইন দা ক্লাসেই। আর যদি বুঝতে না পারেন রেকর্ড প্রোভাইড করে দেওয়া হবে, অ্যানোটেটেড স্লাইডও দিয়ে দেওয়া হবে, জাস্ট একটু গো থ্রু করবেন কে কোন জায়গাটা বুঝতে পারেন নাই, তাহলে আশা করি এই পোর্শনটাতে আর কারো কোনো ঝামেলা থাকবে না। ভাইয়া মানে আপনি যে ইকুয়েশন সহ যে স্লাইডটা, ওই স্লাইডটা দিয়ে দিন, মানে যেটা করেছেন আর কি। হ্যাঁ, এই যে মানে এখানে যে স্লাইডে যা যা আছে অ্যানোটেটেড হ্যাঁ। অবস্থাতে আমি দিয়ে দেব। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আমি স্টপ শেয়ারিং করছি যদি আর কারো কোনো জিজ্ঞাসা না থাকে। আপনাদের পরবর্তীতে ক্লাস আছে? জি ভাইয়া আছে এখন। এই মিটিং এ কি হবে জানেন, নাকি নতুন মিটিং ক্রিয়েট করবেন? নতুন মিটিং দেওয়ার কথা তো ভাইয়া। দিয়ে দিছে। নতুন মিটিং এর লিংক দিছে, তাই তো? তাহলে জি, আমি জি। এই মিটিং এর রেকর্ড এন্ড করে ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো হয়েছে ক্লাসটা, ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম।